হুম। আচ্ছা, আমাদের লাইভটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে, আমাদেরকে দেখা যাচ্ছে, কিন্তু আপনার ভিডিওটা এখনো দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি। একবার অফ করে অন করবেন, লাইক আপনার মানে ভিডিও বলতে মানে আপনার মানে চেহারা, মানে আপনার ভিডিও, অ্যাকচুয়াল ভিডিও ও স্ক্রিন আচ্ছা। দেখা যাচ্ছিল। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে, দেখি একটু হ্যাঁ লোড ঠিক আছে। হচ্ছে। হুম, এখন এখন ঠিক আছে। হুম। আচ্ছা, অ্যাকচুয়ালি যা বুঝলাম যে মনে হয় একই সময় মনে হয় দুইজনের ভিডিও মনে হয়। ও আচ্ছা, সাইমেলটেনিয়াসলি দেখাচ্ছে, যাক প্যারা নাই। তো হুম আসলে আজকে মূলত হচ্ছে কি আমাদের প্রি মেডিকেল কোর্স অ্যাকচুয়ালি কিছুটা কয়েকটা ডেমো ক্লাস চলার কথা ছিল এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তার কয়েকটা ডেমো ক্লাসের এই অংশ হচ্ছে কি আজকের ফিজিক্স ক্লাসটা, নিউটনের মেকানিক্স। তো এটা অ্যাকচুয়ালি মূলত আমরা লাইভেই সম্প্রচার করব, এবং যারা হচ্ছে গিয়া রেগুলার স্টুডেন্ট তারা হচ্ছে গিয়া লাইভেই দেখে নিতে পারো, কজ পরবর্তীতে আমরা হচ্ছে কি আলাদাভাবে মানে দেখা যাবে যখন আমাদের মেইন কোর্স একদম ফেব্রুয়ারিতে শুরু হবে, তখন শুধুমাত্র জুমেই সেগুলো করা যাবে। আচ্ছা হুম। ঠিক আছে। তো আমি হচ্ছে কি আরিফুল ইসলাম, আর আমার সাথে হচ্ছে এসে ফোরকান আফরাদ আছে। তো সে নিজেই তার পরিচয় দিবে, এবং আজকে ক্লাসের টপিকটা হচ্ছে নিউটনের মেকানিক্স। তো মেডিকেলের জন্য যেগুলো জিনিস তুলনাভাবে ইম্পর্টেন্ট সেগুলো সে আজকে কভার করবে। এছাড়াও এইচএসসির জন্য কোনগুলো তুলনাভাবে গুরুত্বপূর্ণ এবং কোনগুলো জিনিস পারা দরকার সেগুলো সে টুকটাক বলবে। আচ্ছা, তাহলে আমি এখানে আসি, আপনার যদি কোনো দরকার হয় আমাকে বললেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা শুরু করি। আমার নাম হচ্ছে ফোরকান। আর আমি হচ্ছে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পদার্থবিজ্ঞান বিভাগে আর কি। তো এটুকু হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত পরিচয়। আর আজকে আমাদের যে টপিকটা এটা হচ্ছে গিয়ে নিউটনীয় বলবিদ্যা। আচ্ছা, এখানে তো আমার মনে হয় মানে ইন্টারাকশনের কোনো সুযোগ নেই, তাই না? অন্য স্টুডেন্টরা তো ইন্টারেক্ট করতে পারবে না। ইন্টারেক্ট করতে পারবে বলতে ফেসবুকে কমেন্ট করতে পারবে চাইলে। তো ওইখানে কোনো কমেন্ট টমেন্ট আসলে আমি আপনাকে বলবো না, প্যারা নেই। হ্যাঁ শিওর, ঠিক আছে। ওকে ওকে। তো আমরা তাহলে হচ্ছে গিয়ে শুরু করি আর কি। মানে এই নিউটনীয় বলবিদ্যা এটা হচ্ছে আহ, বলা যেতে পারে হচ্ছে আমাদের যে এইচএসসি এর সিলেবাস আছে ওইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সবচেয়ে ইম্পর্টেন্ট এই সেন্সে যে মোটামুটি নিউটনিয়ান মেকানিক্স কেউ যদি খুব ভালোভাবে পারে তাহলে তার এইচএসসি এর পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলা বেশ মানে বুঝতে সুবিধা হয় আর কি। তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে এখানে মূলত আমরা এই মানে যেহেতু এটা একটা প্রি মেডিকেল কোর্স তাহলে মেডিকেলের জন্য আসলে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট ওটা দেখায় দেওয়াটা আসলে আমাদের টার্গেট। পাশাপাশি এইচএসসি আসলে এই যে অ্যাডমিশনের জন্য যখন আমরা পড়ি তখন এইচএসসির অনেক কিছু কাভার হয়ে যায়। তো এখন মানে আমরা এই ইয়েতে মানে মেডিকেলের জন্য যখন আমরা পড়ি তখন আসলে কিভাবে পড়ি? তো আপনারা দেখলে দেখবেন, মানে প্রশ্ন যদি প্রিভিয়াস ইয়ারের দেখেন দেখবেন যে খুব বেশি আসলে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র যেগুলো ওগুলা আসে না। আহ, মানে যদি ম্যাথমেটিক্যাল কোনো ম্যাথ যদি আসেও তাহলে বড় জোর ওই যে এফ ইজিক্যাল টু এম এ এই টাইপের ছোট ছোট ম্যাথ যেগুলো আছে খুবই সহজ যেগুলো ওগুলাই আসলে এখানে আসে আর কি। তো এখন আম, মানে এই চ্যাপ্টারটার মধ্যে শুরু যদি করি আমরা, তো বেসিক্যালি চ্যাপ্টারটা শুরু হচ্ছে গিয়ে ওই যে নিউটনের বলবিদ্যা বলতে এই এটার বলের সংজ্ঞামূলক ধারণা যেটা আর কি। তো বল জিনিসটা কি এটা আসলে নিউটনের আগে কেউ এরকম ভাবে ডিফাইন করে নাই। মানে বল কি, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। তো উনি দেখলেন যে যদি আমরা কোনো একটা জিনিসকে ঠেলা দিই বা ধাক্কা দিই অথবা টান দিই তাহলে বস্তুর হচ্ছে অবস্থানের একটা পরিবর্তন হয়। তো এই ধাক্কা অথবা টান খুব মোটা দাগে বললে এটাই হচ্ছে আসলে মানে কোনো একটা বল প্রয়োগ করা। তো এই বলটার প্রকৃতি কিরকম এটা বোঝার জন্য নিউটন হচ্ছে কি তিনটা সূত্রের সাহায্যে জিনিসটাকে ব্যাখ্যা করছেন। তো এটাই হচ্ছে কি আসলে নিউটনের সূত্র থেকে নিউটনের যে তিনটা সূত্র আছে ওটা থেকে আমরা বলের ধারণাটা পাই। তো প্রথম যে সূত্র আছে ওটা হচ্ছে আসলে প্রথমে এক্সপ্লেন করে যে বলের প্রকৃতিটা কিরকম, যে বল মানে দেখতে কিরকম হবে। ওটা উনি হচ্ছে কিরকম বলছে যে যদি আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করি তাহলে বস্তুটা যে অবস্থায় আছে সিম্পলি ওই অবস্থায় থাকবে। তো কিরকম অবস্থায় আছে, যদি হচ্ছে এটা স্থির অবস্থায় থাকে তাহলে সে হচ্ছে গিয়ে মানে স্থির থাকবে। আর সে যদি হচ্ছে গিয়ে গতিশীল অবস্থায় থাকে তাহলে সে হচ্ছে চলতে থাকবে। চলতে থাকবে এটা কিভাবে? সমবেগে। তো এই হচ্ছে গিয়ে খুব সহজে যে একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে সে হচ্ছে গিয়ে স্থির বস্তু স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু মানে গতিশীল অবস্থায় হচ্ছে গিয়ে চলতে থাকবে। এটা হচ্ছে গিয়ে বলে সঙ্গমূলক ধারণা। তো তারপরে হচ্ছে তো, ইয়ের যে ইয়েটা আসে
আমরা পরের স্লাইডে যাই, যে মানে প্রথম প্রথম ইয়ে থেকে আমি আমির রোশনের বই ফলো করতেছি। তো এখানে প্রথম একদম যে শুরুর চ্যাপ্টারটা এখানে এটা মোটামুটি এতটুকুই আর কি। তারপর দ্বিতীয় ইয়েতে যদি আমরা আসি, যে বল বলতে মূলত আসলে কি বোঝায়, মানে বল বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হচ্ছে কি আসলে ভরটা কি। ভর কি মানে ভর হচ্ছে গিয়ে প্রকৃতির মধ্যে কয়েকটা খুব বেশি ফান্ডামেন্টাল জিনিসের মধ্যে একটা হচ্ছে গিয়ে বস্তুর ভর। এখন ভর জিনিসটা কি? ভরটা হচ্ছে গিয়ে যে আপনারা দেখবেন যদি আপনি একই পরিমাণ বল দিয়ে একটা ভারী একটা বস্তুকে ধাক্কা দেন অথবা একটা অনেক হালকা একটা বস্তুকে ধাক্কা দেন, দুইটার মধ্যে একটা পার্থক্য আপনি দেখতে পান, যে দুইটা বস্তু আসলে সমানভাবে সরে যায় না। এখন সমানভাবে সরে যায় না কেন? কারণ বস্তুর মধ্যে জড়তা আছে। তো ভর কি, এটা যদি সিম্পলি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি বলতে পারেন যে ভরটা হচ্ছে মূলত বস্তুর জড়তার পরিমাপ। যে যে বস্তুর জড়তা হচ্ছে গিয়ে বেশি সেই বস্তুর ভর বেশি, যে বস্তুর জড়তা কম সেই বস্তুর ভর হচ্ছে গিয়ে কম। এটা হচ্ছে গিয়ে সিম্পলি। তো এখান থেকে হচ্ছে আপনার পড়ার জিনিসপত্র খুব মানে সামান্যই আছে। মানে এই যে এই দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় ইয়েটা যদি আমি বলি, ওই যে এই পৃষ্ঠাটা কিছু বলা আছে হচ্ছে যেগুলো আসলে মানে স্পর্শ করতে হয়, আর কিছু বলা আছে যেগুলোর জন্য আসলে স্পর্শ দরকার হয় না। তো এই আচ্ছা, এর উপরে আমার মনে হয় যে আরটু মনে হয় জুম করলে, লাইক একটা পেজে একবার জুম করলে আই থিঙ্ক বেটার। এখানে মনে হয় একবারে দুইটা পেজ চলে আসছে এখন। আর হচ্ছে কি, এই কি জানি কনসেপচুয়াল জিনিসগুলো আর বোঝা, ওরা মনে হয় মেডিকেলের জিনিসগুলো তো আরো বেশি ফোকাস দিলে বেটার। লাইক এই লাইক বুঝছেন তো যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, এবং পেজটা আসলে একটু মানে দুইটা হওয়াতে একটু আচ্ছা আচ্ছা সরি ঠিক আছে। কেউ যদি একটু পড়তে চায় তাহলে তার জন্য একটু মনে হয় কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে। দেখতেছে, বেশ কয়েকজন দেখতেছে। আচ্ছা ওকে। আচ্ছা, তো মানে স্পর্শ বল আর অস্পর্শ বলের এখানে কিছু ধারণা আছে। তো নিউটনের যে ইয়েটা আছে যে প্রথম সূত্রটা হচ্ছে গিয়ে মানে এখানে আমরা মূলত বলের ধারণাটা হচ্ছে গিয়ে দেই। তো এটা হচ্ছে গিয়ে গেল এই যে এখানে, যে যদি আমরা একটা বস্তুকে যদি আমরা করি তাহলে স্থির বস্তুটা স্থির থাকতে চাবে এন্ড গতিশীল বস্তু হচ্ছে গিয়ে সমবেগে চলতে থাকবে। তারপরে এখানে হচ্ছে আমরা মানে যে টপিকটা হচ্ছে গিয়ে আমাদের আমাদের বই অনুযায়ী আছে সেটা হচ্ছে গিয়ে যে আহ বলের প্রকারভেদটা কি। তো বলের প্রকারভেদ বলতে হচ্ছে গিয়ে আহ মূলত আমরা চার প্রকারের বল নিয়ে হচ্ছে এখানে আলাপ করি। এই এই ইয়েটা হচ্ছে তুলনামূলক গুরুত্বপূর্ণ বেশি মানে মেডিকেলের জন্য। এখানে হচ্ছে বেশ কিছু পরিমাণে মানে ইনফরমেশন আছে। প্রথমত হচ্ছে গিয়ে মানে এখানে আমার এখানে কিছু জিনিস দাগানো আছে, যেমন ওই যে মানে মূলত কত প্রকারের বল আছে, কোন কোন বল হচ্ছে গিয়ে বলের প্রকারভেদ, এগুলো নিয়ে খুব মানে সিলি ধরনের প্রশ্ন আসে। যেমন ওই লাইক তড়িৎচুম্বকীয় বল, তারপর ওই সবল নিউক্লিয় বল। তো এখন এই টাইপের অপশন দেওয়া হয় যে ওই সবল নিউক্লিয় বল না দিয়ে দেওয়া থাকলে হচ্ছে গিয়ে সবল চৌম্বকীয় বল, বা এই টাইপের বিভিন্ন জিনিসপত্র মানে দিয়ে কনফিউজ করার চেষ্টা করা হয়। তারপরে এখান থেকে হচ্ছে আরো আসে যে মানে এই বলগুলো হচ্ছে গিয়ে মানে কোন ধরনের কোন পদার্থের বা কোন কণার বিনিময়ের ফলে হচ্ছে গিয়ে বলটা কাজ করে। যেমন মহাকর্ষ বল হচ্ছে গ্র্যাভিটনের বিনিময়ে কাজ করে। তারপরে যদি আমি বলি যে তাড়িৎচুম্বকীয় বল হচ্ছে কি আসলে কিভাবে কাজ করে, যে কোনো দুইটা আহিত কণার মধ্যে হচ্ছে কি ক্রিয়াশীল থাকে। তারপরে আসে যে হচ্ছে কি সবল নিউক্লিয় বল কিভাবে হচ্ছে কি কাজ করে। তো মূলত হচ্ছে কি নিউট্রন আর প্রোটনের মধ্যে যে আকর্ষণ বলটা সেটাই হচ্ছে কি সবল নিউক্লিয় মানে নিউক্লিয় বল আর কি। তো এই ইয়েটা হচ্ছে গিয়ে আসে। তারপর দুর্বল নিউক্লিয় বল হচ্ছে গিয়ে এটার কারণে কি হয়, এর কারণে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কণা অথবা রশ্মি হচ্ছে গিয়ে এখানে বের হয়, যেমন আলফা রশ্মি, তারপর বিটা, তারপর গামা, এই ধরনের হচ্ছে গিয়ে রশ্মি বের হয়। তো এই ইনফরমেশন গুলো অর্থাৎ এই পেজটা বলের প্রকারভেদটা হচ্ছে গিয়ে এর জন্য ইম্পর্টেন্ট আর কি, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তারপরে আসি আম, এই যে এটা মানে এই এখানে হচ্ছে কি কিছু ইনফরমেশন আছে এই জেনে রাখো এই টপিকটার মধ্যে। যেমন হুম, এটা এটা ইম্পর্টেন্ট। এখানে যে ইনফরমেশন গুলো আছে সেগুলা মানে বেশ কিছুবার আসছে আর কি। যেমন সবল নিউক্লিয় বলের কারণে কি হয়, প্রোটন আর নিউট্রন হচ্ছে গিয়ে একত্রে নিউক্লিয়াস গঠন করে। এটা খুব ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াস গঠন করে হচ্ছে গিয়ে কোন বলের কারণে। তো এটা হচ্ছে গিয়ে আসছে। আর এই বলের বাহিকা কণা কোনগুলা, এটা আসছে আগেও, মেসন আর হচ্ছে গিয়ে গ্লুয়ন।
এটার হচ্ছে গিয়ে মানে মানে বাহক কণিকা আর কি। তারপরে যেটা বললাম যে দুর্বল নিউক্লিয় বলের কারণে কোন কোন ইয়ে ক্ষয় হয়, সেটা হচ্ছে গিয়ে বিটা ক্ষয় হয় আর কি। ঠিক আছে। আর এটার বাহক কোনটা? বাহক হচ্ছে গিয়ে ডাব্লিউ এবং হচ্ছে গিয়ে জেড বোসন। তো তারপরে আসে হচ্ছে গিয়ে যে তড়িৎচুম্বকীয় বল হচ্ছে গিয়ে কিভাবে মানে এর কারণে কি হয়। তো তড়িৎচুম্বকীয় বলের কারণে আসলে হচ্ছে কি ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ হয়। এখানে দুইটা ইনফরমেশন আছে যে একটা হচ্ছে কি নিউক্লিয়াস কিভাবে গঠিত হয় একটা পরমাণুর মধ্যে, এটা হচ্ছে কি আমার নিউক্লিয়াস, আর এটা হচ্ছে কি ফুল পরমাণুটা। তো নিউক্লিয়াসের ভিতরে যেই ইয়েটা থাকে, বলটা থাকে, সেটা সেটা হচ্ছে গিয়ে মানে ওই সবল নিউক্লিয় বল। আর এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে আকর্ষণ বলটা, সেটা হচ্ছে আসলে হচ্ছে কি তাড়িৎচুম্বকীয় বল। তারপর আসে হচ্ছে মহাকর্ষ বল। এই এটার কারণে কি হয়, গ্যালাক্সি গঠন করে। আর এই কণার বাহক হচ্ছে কি গ্র্যাভিটন। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আসলে এখানে এতটুকুই ইম্পর্টেন্ট। আর এখানে দাগানো আছে, আমার ধারণা হচ্ছে কি এই ফাইলটা আপনারা যদি চান তাহলে আমরা হচ্ছে গিয়ে হয়তো শেয়ার করে দেব। তো তারপর যেটা আসে যে বলগুলোর মধ্যে তীব্রতার তুলনা। এখন এটা হচ্ছে আগেও আসছে যে সবচেয়ে শক্তিশালী বল কোনটা, খুবই সিম্পলি যেটার মধ্যে সবল নামটা লেখা আছে ওইটাই সবচেয়ে শক্তিশালী। তাহলে সবল নিউক্লিয় বলটাই হচ্ছে আসলে সবচেয়ে শক্তিশালী বল। আর এই সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল কোনটা এটা আপনি নিজেও ফিল করতে পারেন, কারণ আমাদের উপরে আসলে মানে সব সময় যে বলটা আসলে আমরা মানে অনুভব করি সেটা হচ্ছে আসলে মহাকর্ষ বল। আর এই বলের তীব্রতাটা হচ্ছে কি সবচেয়ে কম। এখন একটা মজার ব্যাপার আছে যে রেঞ্জ কোনটার বেশি, মানে কোন কত সীমা পর্যন্ত যে এই বলটা কাজ করে। আপনারা জানবেন যে হচ্ছে গিয়ে সবল নিউক্লিয় বল যেটা, এটা সীমা হচ্ছে গিয়ে খুবই সামান্য থাকে। তো এটা মোটামুটি প্রায় 10^41 পর্যন্ত, মানে ইয়ের সাথে যদি আমরা মহাকর্ষ বলের সাথে তুলনা করি, তাহলে 10^41 হচ্ছে গিয়ে এটার রেঞ্জ থাকে আর কি। আবার মানে মহাকর্ষ বলের যদি প্রকৃত রেঞ্জ যদি আমরা চিন্তা করি যে কত দূর পর্যন্ত হচ্ছে মহাকর্ষ বল কাজ করে, এটা মোটামুটি অসীম পর্যন্ত কাজ করে আর কি। তো এখানে হচ্ছে গিয়ে ইনফরমেশন গুলো আছে যে এই চারটা বলের মধ্যে যেই সম্পর্ক, এটা এটা হচ্ছে গিয়ে এখানে এই এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনাদেরকে পড়তে হবে। এবং শুধু তাই না, তাদের কিন্তু একটা ডেইলি এক্সামও আছে 50 নাম্বারের উপরে। সো লাইক আজকে আপনি এই যে যে গুরুত্বপূর্ণ যে লাইক মেডিকেলের যে জিনিসগুলো বলে দিচ্ছেন, এগুলো কিন্তু তারা অ্যাকচুয়ালি ডেইলি এক্সামটাতে পাবেও। সো আচ্ছা। এর জন্য হচ্ছে আই থিঙ্ক ওদের জন্য আরো এই জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট, এবং আমরা ফাইল ওদেরকে শেয়ার করে দিব। সো ওরা পেয়ে যাবে, একটা প্যান নেই। ওকে। ওকে। আচ্ছা, এখানে একটা ব্যাপার হচ্ছে আমার বলার আছে যে আম, আম, ব্যাপারটা হচ্ছে কি যে এখানে মেডিকেলের মধ্যে দেখা যায় যে প্রশ্ন এরকম ভাবে রিপিট হয় না, কিন্তু এরিয়া রিপিট হয়। এরিয়া কিরকম যে দেখা গেল যে এই যে আম, যেমন গত বছর আসলো ধরলাম যে বিটা রশ্মি ক্ষয়ের কারণে হচ্ছে গিয়ে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা রশ্মি ক্ষয় হয়। ঠিক পরের বছর বিটা রশ্মির এই প্রশ্নটাই আসবে না, কিন্তু এর আশেপাশে থেকে যে কোনো একটা প্রশ্ন আসবে, এটার একটা সম্ভাবনা আছে 1-2 বছরের মধ্যে আসবে। যেমন আমরা এই যে এখানে যে আমরা দাগালাম, কিছু দাগানো আছে, এটা মোটামুটি 19-20-এ এটা আসছে সবল নিউক্লিয় বলের কারণে হচ্ছে এটা হয়, কোনটা কোনটা রেঞ্জ কিরকম। পরে আবার 2 বছর পরে এখান থেকে আসছে, মানে মোটামুটি যে এরিয়া থেকে হচ্ছে একবার আসে, তো এটা ওখান থেকে হচ্ছে গিয়ে প্রশ্ন রিপিট হয় আর কি। আর মেডিকেলের প্রশ্ন যারা করে তাদের হচ্ছে গিয়ে এই টেন্ডেন্সিটা থাকে যে এই ধরনের জেনে রাখো, তারপরে বিভিন্ন টেবিল বা ছক যে সমস্ত জায়গার মধ্যে আছে ওই সব জায়গা থেকে আসলে প্রশ্নটা তারা বেশি করে আর কি। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, তো এরপর যেটা বলতেছিলাম যে মানে পরে পরে যে ধারণাটা আসে এটা হচ্ছে কি আমরা আসলে মানে নিউটনের দ্বিতীয় সূত্রতে আমরা একটু পরে আমরা মুভ করব। তো দ্বিতীয় সূত্রে মুভ করার আগে আমাদের একটা জিনিস হচ্ছে জানার দরকার, সেটা হচ্ছে ভরবেগ কি। এখন ভরবেগ কি যদি আমি সিম্পলি বলি যে এটা এটা আসলে মানে কি, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ খুবই সহজভাবে বললে ভর আর হচ্ছে গিয়ে বেগের গুণফল যেটা, ওটা হচ্ছে গিয়ে ভরবেগ। এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, পরবর্তীতে গেলে যে সময় আমরা যে সময় বড় হই তখন জানতে পারি যে ভরবেগের এই অনেক অনেক বিভিন্ন প্রকারভেদ, এই রূপ ওই রূপ অনেক কিছু আছে, কিন্তু সিম্পলি হচ্ছে ভরবেগ হচ্ছে গিয়ে জাস্ট এইচএসসি লেভেল পর্যন্ত ভর আর হচ্ছে বেগের যে গুণফল, এটা হচ্ছে একটা রাশি তৈরি করে, এটা হচ্ছে একটা ভরবেগ আর কি। আর এটার যে মাত্রা, এখন মাত্রা নির্ণয়ের একটা ব্যাপার আছে যে কিছু মৌলিক জিনিসের মাত্রা যদি আমরা জানতে পারি তাহলে আসলে আমরা মাত্রাগুলো এমনি বের করতে পারি। যেমন আমার কাছে যেমন ভরের মাত্রাটা জানা আছে, সে মোটামুটি মৌলিক রাশিগুলো যেগুলা, যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে আমার মাত্রাটা কি, এল। তারপরে আমার ভরের মাত্রা হচ্ছে গিয়ে এম। তারপরে হচ্ছে গিয়ে সময়ের মাত্রা টি। তারপরে আম, এই ধরনের কিছু মৌলিক এই মাত্রাগুলো জানলে তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে ই করতে পারি, ওই যে কোনো একটা রাশির মাত্রা বের করতে পারি।
যেমন যদি আমাকে বলে ভরবেগের মাত্রাটা কি, তাহলে আমি যেহেতু গুণ ফল বললাম, তাহলে এখানে ভর থাকবে আর হচ্ছে বেগ থাকবে। তো ভরের মাত্রা তো আমি বললাম এম, আর বেগের মাত্রা যদি মানে বেগের মাত্রা আমার আগে থেকে জানা আছে, তো আমি লিখতে পারি L t ইনভার্স 1। তো যদি আমার এটা নাও জানা থাকতো, তাহলে আমি জানতাম হচ্ছে কি বেগ ভি ইজ ইকুয়াল টু কি S/T। তাহলে এস এর মাত্রাটা হচ্ছে কি এল, আর সময়ের মাত্রা যেটা এটা হচ্ছে কি টি, তাহলে এটা হচ্ছে L t ইনভার্স 1 হতো আর কি। তো এই যে L t ইনভার্স 1 হয়েছে, এটা হচ্ছে কি বেগের মাত্রা। আর আমি ভরের মাত্রা আর বেগের মাত্রা গুণ করলে ওই ইয়ের মাত্রাটা বের হয়। তো মাত্রা হচ্ছে আমার আসলে সবগুলো মনে রাখার দরকার নেই। যদি হঠাৎ করে আমাকে বলে যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা কি, তো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা যদি আমাকে বের করতে হয়, তাহলে তো মানে এটা আমার আসলে মুখস্থ করার দরকার নাই। আমি হচ্ছে গিয়ে দেখবো যে এটা রিলেটেড কোন সূত্রটা আমার জানা আছে। যেমন F=টু জি m1 m2 ওভার ডি স্কোয়ার, এটা আমার জানা আছে। তাহলে এখানে জি এর মাত্রা আমি না জানলেও বাকি সবগুলোর মাত্রা যদি আমার জানা থাকে, তাহলে এটা আমি যদি বসায় দেই, তাহলে আমার হচ্ছে গিয়ে এই মানে ওইটার মাত্রা আমি পেয়ে যাবো আর কি। তো এটা সিম্পল, মানে যে কোনো রাশির মাত্রাই আসলে আমি হচ্ছে বের করতে পারি। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। তারপরে আসি, তারপরে হচ্ছে গিয়ে নিউটনের সূত্রগুলা। তো নিউটনের সূত্রগুলো এটা হচ্ছে আমরা অনেক ছোটবেলা থেকেই পড়তেছি। এখন আপনারা এখানে হচ্ছে আপনার দেওয়া আছে, নিউটন হচ্ছে গিয়ে 1887 সালে তার একটা বই আছে। বইটার নাম হচ্ছে মনে রাখার চেষ্টা করবেন। আর এই বইটার নাম মানে ইম্পর্টেন্ট আর কি, ন্যাচারাল ফিলোসফি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। মানে মেডিকেলের ব্যাপার, তো মেডিকেলে হচ্ছে কি এই ধরনের জিনিসপত্র দেখা যাবে যে মানে ওই আগে পিছে করে মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে আর কি। আর নিউটনের সূত্র হচ্ছে মূলত তিনটা, কোনটা প্রথম কোনটা দ্বিতীয় আর কোনটা তৃতীয়, এগুলো হচ্ছে মোটামুটি আপনাদের জানা আছে। তো এটা হচ্ছে কি এখান থেকে দেখে নেবেন। তারপরে আসে হচ্ছে গিয়ে নিউটনের প্রথম সূত্রের আলোচনা। তো মোটামুটি এই প্রথম সূত্র থেকে আমরা কোন ধর্ম জানি, এটা হচ্ছে কি এতটুকু জানলেই চলবে যে আমরা হচ্ছে কি জড়তার ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি, যে মানে বস্তুর জড়তার রূপটা কিরকম। জড়তার রূপ হচ্ছে গিয়ে যে যে এই বস্তু, যে কোনো একটা বস্তু যেমনি আছে অমনি থাকতে চায়, দ্যাট সিম্পলি এটা হচ্ছে গিয়ে মানে জড়তা। আহ তারপরে আসা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় সূত্রটা। দ্বিতীয় সূত্রতে এই যে বললাম যে প্রথম সূত্র হচ্ছে আপনার বলটা কিভাবে কাজ করে বা জড়তা কিভাবে কাজ করে এটা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় সূত্রে মোটামুটি যে বলটার মানে গাণিতিক রূপটা কিরকম হবে ওটা মোটামুটি এক্সপ্লেইন করা হয়েছে। তো এটাতে হচ্ছে আপনার কি আছে যে আহ, যে বস্তুর মধ্যে যদি আমরা বস্তুর মধ্যে যে বলটা প্রয়োগ করছি, এই প্রযুক্ত বলটা হচ্ছে বলের পরিমাপ হবে বস্তুর ভরবেগের গুণফলের সমানুপাতিক, এবং দূরত্বের এই যে পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বল যেদিকে ক্রিয়া করে আর ভরবেগের পরিবর্তন হচ্ছে কি সেদিকেই ঘটবে আর কি। তো এখান থেকে কি কি জানা যায়, যে আমরা বলের অভিমুখটা কোন দিকে হবে এটা জানতে পারি, পরিমাণ কোন দিকে মানে বলটা কিরকম হবে এটা জানতে পারি, বলের গুণগত বৈশিষ্ট্যটা কিরকম এটা জানতে পারি, ত্বরণের সাথে বলের সম্পর্ক জানতে পারি, এটসেট্রা জিনিস হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি। যেহেতু হচ্ছে আমরা এটা মানে মেডিকেলের জন্য বেসিক্যালি টার্গেট করা, সো এখানে হচ্ছে কি আসলে মানে এই পরের জিনিসপত্র যে কিভাবে আসছে, তো এটা ইম্পর্টেন্ট না আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে দেখতে পাই আর কি। আর নিউটনের দ্বিতীয় সূত্রটা F=টু কি, এটা হচ্ছে কি ma। এই যে এখানে আপনারা দেখবেন যে এই প্রশ্নটা কতবার করে আসছে, যে F=ma, জাস্ট এই সিম্পলি এই সূত্রটা থেকে। এখন সূত্র তো সরাসরি সবসময় আসছে না, কিছু সময় দেখা গেছে হচ্ছে আপনার ধরেন যে আপনার ভর দেওয়া আছে সে 10 কেজি, আর হচ্ছে আপনার বেগ দেওয়া আছে সে v=10 মিটার পার সেকেন্ড m/1। তো এখান থেকে হচ্ছে আপনার ওই বা ইউ দেওয়া আছে এরকম কিছু একটা থেকে সে 0 m/1, এরকম কোন একটা কোশ্চেন দেওয়া আছে, এখান থেকে জাস্ট বলছে হচ্ছে আপনার F=ma এইটুকু জাস্ট অ্যাপ্লাই করতে হবে। এখন এই অ্যাপ্লিকেশনটা অনেক ইজি, মানে ইয়ে থেকে হচ্ছে আপনার খুবই সিম্পলি এটা করা যায়। মানে এই সূত্র থেকে যে প্রশ্ন যেগুলো আসবে সেগুলো হচ্ছে তোমার আপনার ইজিলি করতে পারবেন। তারপরে যায় হচ্ছে ইয়েরটা। এই যে এখানে আপনারা দেখবেন যে মোটামুটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 20, 21, 16, 17, 14 অনেকবার করে এই প্রশ্ন আসছে আর কি। আর যেই প্রশ্ন হচ্ছে একবার আসে মানে মেডিকেলে হচ্ছে সবচেয়ে বেশি মোটামুটি যে বলা যায় মানে রিপিটের পরিমাণ অনেক বেশি। রিপিটের পরিমাণ মানে একদম সরাসরি ওই প্রশ্নটাই রিপিট না হইলেও এর আশেপাশে থেকে হচ্ছে প্রশ্ন আসে। তো তারপর যেটা আসে
তৃতীয় গতিসূত্রের আলোচনা, এটা তো আমরা মোটামুটি জানি যে একটা বস্তুর মধ্যে যদি হচ্ছে গিয়ে মানে যে বস্তুর মধ্যে ধরেন যে এফ বল ক্রিয়া করা হচ্ছে, এফ বল যদি হচ্ছে গিয়ে একটা বস্তু একটা দেয়ালের মধ্যে আমি যদি ক্রিয়া করি, মানে আমি যদি হাত দিয়ে যদি একটা দেয়ালের মধ্যে এফ পরিমাণে বল দিয়ে ধাক্কা দিই, তাহলে ওই দেয়ালটা আমাকে হচ্ছে গিয়ে রিটার্ন করবে হচ্ছে মাইনাস এফ পরিমাণে বল আমি আমি আমার হাতের মধ্যেও ফিল করব। তো প্রত্যেক ক্রিয়ার একটু সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। এটা হচ্ছে গিয়ে আপনার তৃতীয় সূত্র। তারপর এখানে এইচএসসির জন্য আপনি যেটা করবেন যে আহ, আপনাদের এখানে কিছু ইয়ে আছে, এই যে এই উদাহরণগুলো আছে। তো উদাহরণগুলো হচ্ছে আপনার ইয়ে থেকে পড়তে হবে, মানে এই অঙ্কগুলো হচ্ছে আপনাকে করতে হবে। এটা হচ্ছে এইচএসসির জন্য। কিন্তু কখনো অ্যাডমিশনে আসলে, হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে ডিউতে পরীক্ষা দিবেন বা ডিউতে ডিউ রেঞ্জেরই আর কি এগুলা, মানে অথবা অন্য অন্য যেগুলো ইয়েতে পরীক্ষা দিবেন যারা, এই বোর্ড প্রিলিতেও আসতে পারে আর কি, এই টাইপের প্রশ্ন আর কি আসে, অথবা ধরেন সিকে রুয়েটে এই টাইপের প্রশ্ন আসে। তো আম, এগুলো সিম্পল। তারপর হচ্ছে আপনার ধরেন যে এই গাণিতিক এগুলো গেল। তো যেহেতু হচ্ছে মানে মেডিকেল টার্গেট করে, তো এই ইয়েটা আসলে হচ্ছে, যার কারণে আমি মানে গাণিতিক এগুলো একটু স্কিপ করতেছি আর কি, মানে গাণিতিক প্রশ্নগুলো আসলে মেডিকেলে আসবে না। তারপরে যাই যে পরের পেজে যাই আর কি। মোটামুটি এই দুই পেজ তো গাণিতিকের। তারপর আসলে হচ্ছে আপনার ঘাত বল জিনিসটা কি, ঘাত বল আর হচ্ছে বলের ঘাত, এই দুইটার মধ্যে কিছু মানে ইয়ে আসে, প্রশ্ন টশ্ন হচ্ছে গিয়ে এখান থেকে এইখান থেকে হচ্ছে আসে। তো ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সটা কি? এটা হচ্ছে খুব সিম্পল, যে অল্প সময়ের জন্য বড় মানের কোনো একটা বল যদি প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। অর্থাৎ মানে ঘাত বল জিনিসটা হচ্ছে ওই নিজে একটা বল, ওটা একই একটা বল। তো কি ধরনের বল? যে সময়টা হচ্ছে আপনার খুব অল্প হবে আর ইম্প্যাক্ট অনেক বেশি হবে। যেমন ধরেন এটা হতে পারে যে আপনি ধরেন ব্যাডমিন্টন যে র্যাকেট আছে এটা দিয়ে যদি একটা শাটল দিয়ে আপনি ওই কর্কের মধ্যে যদি মারেন, তাহলে আপনি অনেক অল্প সময়ের মধ্যে অনেক বড় একটা আঘাত করেন। তো এই বলটা হচ্ছে আপনার ঘাত বল। ঘাত বলের একক কি হবে? মানে যেহেতু এটা একটা বল, তাহলে এর একক হবে হচ্ছে আপনার নিউটন। আর বলের ঘাত জিনিসটা কি? বলের ঘাত হচ্ছে আপনার অন্য, মানে টোটাল ডিফারেন্ট একটা জিনিস, একটা অন্য একটা রাশি আর কি। তো বলের ঘাত জিনিসটা কি? এটা হচ্ছে আপনার যেই বলটা আপনি প্রয়োগ করছেন, ওই বলের সাথে যদি আপনি টাইমটাকে গুণ করেন, তাহলে যা আসে তাই হচ্ছে গিয়ে ইম্পালস। অর্থাৎ দুইটা জিনিস কিন্তু টোটালি ডিফারেন্ট। ঘাত বল জিনিসটা হচ্ছে গিয়ে নিজেই একটা বল, আর বলের সাথে যদি আপনি সময়কে গুণ করেন, তাহলে নতুন যে রাশিটা আপনি পান সেটা হচ্ছে গিয়ে বলের ঘাত অথবা ইম্পালস। তো এই ইম্পালস হচ্ছে আপনার এই যে এখান থেকে একটা সহজে দেখানো যায় যে এই এফ এর সাথে যদি আমরা আসলে টি গুণ করি, এফ ইজিক্যাল টু আমরা কি জানি যে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ ওভার টি। এটাকে এর সাথে আমি যদি টি গুণ করি, তাহলে এই টি আর এই টি হচ্ছে কাটাকাটি যায়, থাকে হচ্ছে গিয়ে এম ভি মাইনাস এম ইউ। তো এই এম ভিটা কি? এটা হচ্ছে গিয়ে শেষ ভরবেগ, আর এই এম ইউটা কি? আদি ভরবেগ। তাহলে এই জিনিসটা যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ এখান থেকে হচ্ছে এটা খ নাম্বারের জন্য আসে অনেক সময় ইয়েতে, ওই এইচএসসি লেভেলে, যে আপনি দেখান যে বলের ঘাত মানে হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। এটা অনেক সহজ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপরে আসি যে আম, বলের ঘাত আর হচ্ছে গিয়ে ঘাত বলের মধ্যে পার্থক্য। এখানে এটা আপনি দেখতে পারেন যে এগুলো এগুলো হচ্ছে গিয়ে এখান থেকে দেখে নেবেন। তারপরে এই যে এখানে একটা কোশ্চেন আছে যে 16 নিউটন বলের একটি বল 4 কেজি ভরের উপর। আচ্ছা, এখানে একটা জিনিস শিখাই দিই। যখন আপনি যে সময় একটা প্রশ্ন সলভ করতে যাবেন, তো ধরেন যে মানে আমি যেটা করি আর কি, যেমন 16 নিউটন আছেন, এখানে আপনি লেখেন এফ। একটি বল 4 কেজি ভরে, আপনি যখন পড়বেন তখন সাথে সাথে লিখতে থাকবেন এটা এম। সময় ধরে ক্রিয়া করে অর্থাৎ টি। বেগের পরিবর্তন অর্থাৎ এখানে আপনার হচ্ছে আপনার ভি মাইনাস ইউ বা সামথিং কিছু একটা বের করতে হবে। বলের ঘাত বের করতে হবে। তো বলের ঘাত যদি বের করি, অর্থাৎ এফ ইন্টু টি আমার যেটা হচ্ছে ওইটা লাগবে আর কি। তো মোটামুটি হচ্ছে ধরেন যে আমি প্রশ্ন যখন পড়তেছি, আমার সিম্পলি ধারণা হয়ে গেছে আমার কি করতে হবে আর আমার কি দেওয়া আছে। আপনি মানে প্রশ্ন যখন পড়বেন তার সাথে সাথে হচ্ছে গিয়ে এগুলো লিখতে থাকবেন। এটা হলে দেখবেন যে আপনার যে মানে আরেকবার দ্বিতীয়বার পড়ে আরেকবার ওই যে ওই
কি বলে ইনফরমেশন এই এক্সট্রাক্ট করার যেই প্যারাটা ওইটা আর হবে না আর কি। তো এইখান থেকে তাহলে আমরা কেমন করব, যে এখানে প্রথমে বলছে ব্যাগের পরিবর্তন করতে, তাহলে এমবি মাইনাস এমইউ ওভার টি এরকম ভাবে কিছু একটা দিয়ে আমরা করতে পারবো আই গেস। তো আপনি জানেন যে বলের ঘাত সমান ভরবেগের এই পরিবর্তন, এই আগের যে একটু আগে যে কনসেপ্ট আমরা হচ্ছে কি আমরা আনলাম ওই কনসেপ্টটা জাস্ট ইউজ করবেন এন্ড ওটা হচ্ছে কি এনাফ আর কি। আচ্ছা, তো তারপর যেটা আসে যে এই যে এখানে কিছু প্রশ্ন আছে যে বুলেটের গড় বেগ টরবেগ সংক্রান্ত, এগুলো হচ্ছে আপনার যারা আপনাদের মধ্যে অনেকে তো ইয়েতে পরীক্ষা দিবেন, ওই যে ডিউতে অথবা হচ্ছে আপনার ইয়েতে, তারা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে আপনার সলভ করবেন। আর মেডিকেলের জন্য যদি জিজ্ঞাসা করেন তাহলে এই মানে কোশ্চেন সলভিং এর দরকার নাই আর কি, মেডিকেলের প্রিপারেশন যখন নেবেন তখন আর এগুলোর দরকার হবে না। এর আগ পর্যন্ত হচ্ছে আপনার প্রি মেডিকেল যখন পড়বেন তখন এগুলো আর মোটামুটি সলভ করে যাবেন। আর তারপরে হচ্ছে আপনার এই নিউটনের সূত্রগুলোর মধ্যে সম্পর্ক, সম্পর্ক আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, সম্পর্ক থেকে কখনো মানে প্রশ্ন আসতে দেখি নাই। আর তারপর হচ্ছে আপনার আসে যে নিউটনের গতিসূত্রের ব্যবহার, ব্যবহার থেকে ইম্পর্টেন্ট, কারণ কোন কোন কেসের জন্য কোন সূত্রটা হচ্ছে আপনার লাগে। যেমন ঘোড়ার গাড়ি যখন আমরা চলাচল করে তখন হচ্ছে আপনার কোন সূত্র ব্যবহার করে, তারপর হচ্ছে আমরা যখন যে সময় হচ্ছে আপনার হাঁটি তখন কোন সূত্র ইউজ করে, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে হচ্ছে কি জানতে হবে। তো বেসিক্যালি যে সময় হচ্ছে আপনার মানে যেহেতু এই ইয়েটা এই ঘোড়া যে সময় হচ্ছে আপনার চলে তখন এ হচ্ছে আপনার নিচের দিকে যে বলটা দেয়, মাটি হচ্ছে গিয়ে তাকে সেম পরিমাণে বল দিয়ে হচ্ছে আপনার তাকে কি করে, তাকে ধাক্কা দেয় আর কি। অর্থাৎ এখানে হচ্ছে আপনার একটা ক্রিয়া প্রতিক্রিয়ার একটা সম্পর্ক আছে, যে ঘোড়া যেই পরিমাণে ক্রিয়া করতেছে। আচ্ছা আমি একটু বড় করে নিই। তো এখানে হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার যে সম্পর্ক আছে এখান থেকে এটা, এখান থেকে হচ্ছে এটা আসে। তো এটা দেখে হচ্ছে আমরা এই করতে পারি আর কি, যে এই মানে ঘোড়া চলাচলের সময় হচ্ছে কি আমরা কোন কোন সূত্র হচ্ছে কি এখানে ইউজ করি। তারপরে সামনে এগিয়ে কি করে এই সংক্রান্ত উপাংশ ও টুপাংশ আমরা ভাগ করি, মোটামুটি এইচএসসি লেভেলে তো আমরা মানে পড়ে এটা শেষ করে ফেলি। যেমন এই ঘোড়াটা যদি যখন যখন চলে তখন কোন কোন উপাংশ এখানে হচ্ছে গিয়ে কাজ করে। তো আমি দেখতে পাচ্ছি যে ঘোড়া হচ্ছে নিচের দিকে এই দিকে হচ্ছে ফোর্স দিতেছে, তাহলে ঘোড়া যদি এই দিকে ফোর্স যদি দেয় তাহলে অটোমেটিকলি ঘোড়ার মানে যেই ইয়েটা পায়ের উপরে মানে মাটি মাটি হচ্ছে কি করবে, এই বরাবর হচ্ছে একটা ফোর্স দেবে। তো কারণ এটা হচ্ছে আমার ক্রিয়া বল, আর এই বরাবর যে সেটা যেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। এখানে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে এটা ইয়েতে দেখানো হয়েছে যে ভূমির প্রতিক্রিয়াটা হচ্ছে কি এটা। সামনের দিকে হচ্ছে গিয়ে যে বলটা টোটালি ঘোরা দিচ্ছে এটা হচ্ছে এফএইচ, আর পিছনের দিকে অটোমেটিক্যালি হচ্ছে আপনার ঘর্ষণ বলটা তো কাজ করবেই। আর এখানে উপাংশ যদি আমি চিন্তা করি তাহলে এটার দুইটা উপাংশই ভূমি প্রতিক্রিয়ার দুইটা উপাংশ কাজ করবে, একটা হচ্ছে উলম্ব উপাংশ একটা কি আনুভূমিক উপাংশ। সো দ্যাটস ইট আর কি, মানে ঘোড়ার এই জিনিসটা যদি আমি সিম্পলি যদি ব্যাখ্যা করি। আর এখানে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই হচ্ছে, অবভিয়াসলি হচ্ছে গিয়ে থার্ড ল অ্যাপ্লাই হচ্ছে। থার্ড লটা কিভাবে, কারণ সে হচ্ছে কি নিচের দিকে ধাক্কা দিতেছে, ধাক্কার কারণে আসলে ঘোড়াটা চলতেছে না, উপরের দিকে যে প্রতিক্রিয়া বল অর্থাৎ যেই ধাক্কাটা হচ্ছে গিয়ে মাটি থেকে এসে পাচ্ছে সেই বলটার কারণে মূলত হচ্ছে ঘোড়াটা আসলে চলতে পারতেছে। সো দ্যাটস ইট আর কি, সিম্পল। আচ্ছা, তারপরে আমরা আসি যে নৌকার গুণ টানা, নৌকার গুণ টানাতে আমরা হচ্ছে গিয়ে আসলে কোন ধরনের সূত্র বা কেমনে ইউজ করি, এটা আপনারা অলরেডি জানেন। এই দুইটা অ্যাপ্লিকেশন আসলে এর জন্য আসে, এইচএসসি তে হচ্ছে আপনার খ নম্বরের জন্য আসে আর কি, যে গুণ টানার জন্য কোনভাবে কিভাবে ইউজ করে আর কি। তো এটাও সেম যে আমরা এটা ইয়ে দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি আম ওই নিউটনের ল দিয়ে, যে নৌকা গুণ টানার ক্ষেত্রে হচ্ছে আপনার কি হয় যে এখানে নৌকার ২ টা মানে একটা তো হচ্ছে আপনার উম যে বলটা সে এপ্লাই করতেছে তার ২ টা উপাংশ থাকে। আ উম মানে গুণ টানার যে কনসেপ্টটা হচ্ছে এরকম যে চিত্রটা একটু বেটার চিত্র দিয়ে বোঝানো যেতে পারে। ধরেন এটা হচ্ছে গিয়ে আমার নদী, আর এটা হচ্ছে গিয়ে নৌকা। তো এটা হচ্ছে আরেকজন মানুষ। এখন কাহিনীটা হচ্ছে যে এই নৌকার থেকে একটা দড়ি ধরে এই লোকটা হচ্ছে টানতে থাকে।
এটাই হচ্ছে গিয়ে গুণ টানা আরকি। এটা হচ্ছে আমার নৌকা। তো নৌকার মতো মনে হচ্ছে না বাট স্টিল এটা নৌকা। তো বেসিক্যালি কাহিনীটা কি যে সে হচ্ছে গিয়ে একটা নৌকা আছে তার নৌকা দিয়ে হচ্ছে একজন লোক এদিক দিয়ে করতেছে। আর এখানে একটা মাঝি বসে থাকে। মাঝিটা কি করে? এই যে নৌকাটাকে যে টানা হচ্ছে এখানে একটা এফ ফোর্স কাজ করতেছে। এফ এর ২ টা উপাংশ থাকে। একটা হচ্ছে গিয়ে সামনের দিকে আরেকটা হচ্ছে গিয়ে তীরের দিকে। তো এই মাঝি কি করে? মাঝি হচ্ছে গিয়ে তীরের দিকের যে উপাংশটা আছে সেটার বিপরীতে একটা ফোর্স সে হচ্ছে এপ্লাই করতে থাকে। অর্থাৎ এই দিক বরাবর সেও একটা বল হচ্ছে দিতে থাকে পানির মধ্যে। তো পানির মধ্যে যদি কোনো একটা বল যদি আমরা দেই তাহলে অবশ্যই বিপরীত দিকে আমি একটা বল এখানে পাবো। যার ফলে এই দিককার উপাংশটা হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায় এবং এই উপাংশটার কারণে হচ্ছে গিয়ে নৌকাটা সামনের দিকে সো দ্যাটস ইট। এটা হচ্ছে অনেক ইজি মানে এই কনসেপ্ট। তারপরে আসে যে এত কেজি ভরের একজন বস্তু এই টাইপের কিছু প্রশ্ন-টশ্ন আছে। এগুলো হচ্ছে আপনার এইচএসসির জন্য মোটামুটি দেখে করবেন আরকি। আমির হোসেনের বইটা মানে আমার ফিজিক্সের জন্য মোটামুটি আমার প্রিয় বই এটাই। এটা পড়লে হচ্ছে আপনার একই সাথে দেখা যায় যে এইচএসসির জন্য প্রিপারেশন হয়, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন হয়ে যায়। তারপরে আসেন যে বন্দুক থেকে গুলি ছোড়া আর এই ধরনের কনসেপ্ট গুলা কি? তো এটার কাহিনী হচ্ছে যে এখানে হচ্ছে কোন ধরনের বল বা কোন জিনিসটাকে তারা ইন্ডিকেট করতেছে। কাহিনীটা হচ্ছে এখানে আসলে এই ভরবেগের যে সংরক্ষণশীলতা ওই জিনিসটাকে আসলে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে। কিভাবে? যে সময় আপনি এটা হচ্ছে আপনার বন্দুক মনে করেন যে এটার ভিতরে একটা গুলি আছে। তো এখানে যে সময় হচ্ছে একটা বড় একটা বিস্ফোরণ হয়, এই একটা ভিতরে যে হচ্ছে আপনার যে গান পাউডার থাকে সেটা যে সময় হচ্ছে আপনার এটা যে সময় ব্লাস্ট হয়, তখন হচ্ছে গিয়ে এটার ইয়ের কারণে এই বন্দুকটা হচ্ছে আপনার চলে যায়। তো চলে গেলে মানে কাহিনীটা কি যে এখানে যেহেতু আম বন্দুকটা তাহলে এই যে এখানে যেহেতু একটা ইয়ে হইছে তাহলে এখানে অবশ্যই সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ সমান থাকতে হবে। তো সংঘর্ষের আগের ভরবেগ হচ্ছে গিয়ে 0 আর সংঘর্ষের পরের ভরবেগটা কত হবে? এই অবশ্যই হচ্ছে আপনার বন্দুকের যেই ভর ইনটু ব্যাগ প্লাস গুলির ভর ইনটু ব্যাগ আরকি। তো এখান থেকে হচ্ছে আমরা ইয়ে করে দেখতে পাই যে হচ্ছে আপনার বন্দুকের গুলিটা যেদিকে যায়, বন্দুকের গুলিটা হচ্ছে আপনার যেদিকে যায়, তার বিপরীত দিকে হচ্ছে আপনার ওই বন্দুকটা হচ্ছে আপনার যায়। অর্থাৎ আপনি যদি একটা গুলি করেন তাহলে দেখা যাবে যে পিছনের দিকে আপনি নিজেও একটা ধাক্কা খাবেন আরকি। তো এটা হচ্ছে গিয়ে আপনার বন্দুকের গুলির যে কনসেপ্ট। তারপরে এখান থেকে মানে কি আসে বলতে কখনো তো হচ্ছে গিয়ে এরকম মানে প্রশ্ন আসে নাই। তবে আপনি হচ্ছে গিয়ে এখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে বন্দুকের গুলি ছোড়ার ক্ষেত্রে কোন মানে হচ্ছে আপনার মানে নিচের কোন ল টা হচ্ছে এপ্লাই হয় বা কোন ইয়েটা হচ্ছে এপ্লাই হয়। এটা হতে পারে আপনার কাছে অপশন থাকতে পারে যে এটা কি নিউটনের ২য় সূত্র নাকি হচ্ছে আপনার ইয়ে সূত্র মানে কোন সূত্রটা হচ্ছে এখানে এপ্লাই হয়। তো এটা সিম্পলি হচ্ছে আপনার ইয়েটা ওই ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আরকি। তারপর পাখির আকাশে ওড়া বা মহাশূন্যে অভিযান বা রকেটের গতি। রকেটের গতিটা হচ্ছে আপনার অনেকটা নিউটনের ৩য় সূত্র হচ্ছে আপনার এপ্লাই করা হয় আরকি এখানে। কিভাবে? এটা হচ্ছে আপনার রকেটটা মানে মেইন কনসেপ্টটা হচ্ছে গিয়ে এই যে এই রকেটটার হচ্ছে আপনার নিচের দিকে সে হচ্ছে আগুন একটা ধাক্কা দেয় এবং এই ধাক্কাটার প্রতিক্রিয়া হিসাবে মাটি থেকে সেও একটা ধাক্কা ফিল করে। এই যে ক্রিয়া আর প্রতিক্রিয়ার যে ব্যাপারটা এটাই তো আসলে নিউটনের ৩য় সূত্র। সো এটা হচ্ছে খুব সিম্পল আরকি। অর্থাৎ নিউটনের সূত্রগুলো আসলে কিভাবে মানে কোন ইয়েতে কোন কেসে কিভাবে এপ্লাই হয় ওটাই আরকি এখন এই পর্যন্ত হচ্ছে আপনার মূল আলোচনার বিষয়। আর এখান থেকে হচ্ছে রকেট থেকে এইচএসসি লেভেলের প্রশ্ন-টশ্ন আসে। যেমন এই যে এখান থেকে হচ্ছে আপনার এফ আর এ এর কিছু ইয়ে আছে। এই ডেরিভেশন গুলো আমি হচ্ছে করাইতাম যদি হচ্ছে আপনার এটা মানে একাডেমিক ইয়ে যদি হইতো তাহলে এটা ডেরিভেশন করানো যাইতে পারত। তো ডেরিভেশন থেকে নরমালি কোয়েশ্চেন আসে না, ডেরিভেট করতেও বলে না। করতে যেটা বলে সেটা হচ্ছে আপনার যে আ মানে এই মোটামুটি এই রকেটটার ত্বরণ কত? অথবা হচ্ছে আপনার এটাই বেসিক্যালি ত্বরণ কত অথবা কত বল অথবা কত থ্রাস্ট বল বা ওই যে ধাক্কা বল এখানে কাজ করছে ওই রিলেটেড প্রশ্ন-টশ্ন হচ্ছে আপনার আসে। তো আপনারা হচ্ছে গিয়ে এখান থেকে দেখতে পারেন যে প্রশ্ন কিরকম আসে। যেমন এখানে গাণিতিক আ সরি
গাণিতিক উদাহরণমালা আছে কিছু। উদাহরণের মধ্যে যেমন যে হচ্ছে আপনার 5 কেজি ভর বিশিষ্ট একটা বন্দুক থেকে 500 মিটার/সেকেন্ড ব্যাগে হচ্ছে একটা করা হলো। হ্যাঁ, তো এরকম একটা গুলি টুলি ছুটছে, বন্দুকটার প্রতিক্ষেপ ব্যাগটা হচ্ছে গিয়ে পিছন দিকে যেই ধাক্কাটা আর কি দেবে। তো এটা আমরা অলরেডি বললাম যে এটা জাস্ট ভরবেগের সংরক্ষণশীলতা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের ভরবেগ হচ্ছে কি 0, পরের ভরবেগ হচ্ছে কি mv প্লাস mu, যেটা ওইটা যোগ করলে যেটা বের হয়, তারপর এখান থেকে হিসাব নিকাশ করলে হচ্ছে অনেক কিছু বের হয়ে যায় আর কি। সো দ্যাটস ইট। তারপরে আসেন যে নিউটনের গতিসূত্রের অবদান। এইখানে কিছু মানে আছে, কনসেপ্ট ওরকম বেশি কঠিন কিছু বলতে নাই। এখানে জাস্ট হচ্ছে আপনার নিউটনের গতিসূত্রটা আসলে কিভাবে মানে কতটুকু পর্যন্ত কাজ করে সেটা হচ্ছে আপনার এখানে আছে। তো এগুলো হচ্ছে খুবই সিম্পল ব্যাপার, যে এখানে নিউটনিয়ান মেকানিক্স হচ্ছে মূলত আপনার ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স মানে যেই বড় বড় জিনিসপত্র আমরা দেখতে পাই, যেমন হাতি, ঘোড়া, মানুষ বা গাড়ি, এগুলোর মধ্যে আসলে নিউটনের সূত্রগুলো অ্যাপ্লিকেবল হয়। কিন্তু আপনি যে সময় কোয়ান্টাম রিয়েলমে যে সময় চলে যান, মানে অণুপরমাণুর আকার আকৃতি ওই সমস্ত জায়গায়, তো একটা ইলেকট্রন আসলে কিভাবে মুভ করবে, যে ইলেকট্রনটা কি এখান থেকে যদি আপনি ঢিল মারেন তাহলে কি এখানে গিয়ে পৌঁছাবে কিনা, এটা আসলে আপনার দিয়ে বোঝা যায় না। মানে ওই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে ওটা আমরা আসলে এক্সপ্লেন করতে পারি না। ওই সমস্ত কেস হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে আপনার দরকার হয়। অনুপরমাণু ইলেকট্রন এগুলো হচ্ছে আপনার সিম্পলি কোয়ান্টাম বলবিদ্যার দরকার হয়। দেন আম তারপরে আসে হচ্ছে আপনার নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা আছে কিছু, যে সীমাবদ্ধতাগুলো দেখবেন। প্রথমত হচ্ছে কি, যে এটা যে একটা তো বলাই হইলো যে কণার ভর খুবই বেশি যদি কম হয় তাহলে এখানে এই জিনিসটা হচ্ছে কি হয়, মানে এই যে অনুপরমাণুর ক্ষেত্রে বা ইলেকট্রন প্রোটনের ক্ষেত্রে নিউটনের গতিসূত্র হচ্ছে আপনার এপ্লাই করা যায় না। তো এটাই একটা। আরেকটা গেল হচ্ছে আপনার যদি হচ্ছে আপনার মানে কণার ব্যাগ যদি অনেক বেশি হয়, তো এটা হচ্ছে অলরেডি আপনারা যে সময় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়ছেন তখন আপনারা অলরেডি দেখছেন যে অনেক বেশি ব্যাগ যে সময় একটা কণার হয়ে যায় তখন সে আসলে করে না, ওই আপনার অনেক বেশি ব্যাগ হয়ে গেলে ওই কণাটার ভর দেখা যায় হচ্ছে আপনার বৃদ্ধি পায়। তো তখন হচ্ছে আপনার আর নিউটনের সূত্রগুলো কাজ করে না, তখন হচ্ছে আইনস্টাইনের এই আপেক্ষিকতার তত্ত্ব এগুলো আমাদেরকে হচ্ছে আপনার আনতে হয়। অর্থাৎ নিউটনের মেকানিক্স বেসিক্যালি হচ্ছে আমরা ফেল করে ২ টা জায়গায় আরকি। একটা হচ্ছে আপনার ব্যাগ যদি অনেক বেশি হয়ে যায় অথবা হচ্ছে আপনার মানে ভর যদি অনেক ক্ষুদ্র হয়ে যায়। যেমন ইলেকট্রন, প্রোটন এগুলোর ক্ষেত্রে আরকি। আচ্ছা, দেন আসেন যে ওই যে আপনার আ বল এবং বলের ক্ষেত্রফল ধারণা এটা তো মোটামুটি হইছে। যে আপনার বল কিভাবে কাজ করে আর ক্ষেত্র প্রাবল্য কি এগুলা দেখবেন যে এখান থেইকা এই পৃষ্ঠাটা। ইম্পোর্টেন্ট তেমন বলতে কিছুই নাই। মানে এখান থেকে আগে যে প্রশ্ন আসে জিনিসটা এমন না। ভরবেগ কাকে বলে, এই ধরনের খুব হালকা পাতলা প্রশ্ন এখান থেকে হচ্ছে আপনার মানে মেডিকেলে আসবে। আর এখানে আরো কিছু আছে, ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায়? এই ধরনের কনসেপ্ট। তারপরে রৈখিক ভরবেগের নিত্যতা। মানে মোটামুটি ক্ষেত্র প্রাবল্য যদি জিজ্ঞাসা করেন তাহলে একটা ইলেকট্রনের চারপাশে যত এরিয়া জুড়ে হচ্ছে আপনার এটা কাজ করতে পারে, ওই এরিয়াটার যেই মানে ওইটা দিয়ে হচ্ছে আপনার বেসিক্যালি মেজার করা হয় যে, অথবা আমি এটা বলতে পারি যে একটা ইলেকট্রন থেকে যত দূরে গেলে মানে একটা নির্দিষ্ট একটা ডিসট্যান্সে গেলে যেই পরিমাণে বল একটা একক চার্জ হচ্ছে আপনার ফিল করে সেটাই হচ্ছে গিয়ে কি ওই জায়গাতে তার ক্ষেত্র প্রাবল্য। সেম ওয়েতে যদি আমরা একটা ইউনিট মাস চিন্তা করি, যে একটা বস্তু থেইকা যেকোনো একটা বস্তু থেইকা আ অনেক নির্দিষ্ট একটা পরিমাণ ডিসট্যান্সে যাওয়ার পরে ওই জায়গায় একটা একক ভর যদি আমি রাখি তাহলে সে যেই পরিমাণে মহাকর্ষীয় বল ফিল করে সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তো এরকম ভাবে হচ্ছে জিনিসগুলার আপনার করা হয় আরকি, ডিফাইন করা হয়। এগুলা সিম্পলি দেখবেন জাস্ট। আর আম এখানে হচ্ছে আপনার ভরবেগের সংরক্ষণ সূত্র বা নিত্যতার সূত্র এই টাইপের কিছু প্রশ্ন-টশ্ন আছে। এগুলো তো মানে অনেক আগে থেকে পড়ে আসতেছেন। সো এগুলো সমস্যা হওয়ার কথা না।
তারপরে বন্দুকের পশ্চাৎ বেগ কেন হয় এটার ব্যাখ্যা অলরেডি আমরা দিছি আর কি। দেন আসে হচ্ছে আপনার এখান থেকে মোটামুটি ইয়েতে ওই যে পাখির মধ্যে গিয়ে একটা গুলি লাগছে এই টাইপের কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো স্পেশালি হচ্ছে ইয়ের জন্য ইম্পর্টেন্ট, মানে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। এইচএসসিতে আমরা দেখছি আসছে। আর যেগুলো যেখানে হচ্ছে আপনার রিটেন আসে, যেমন ইয়েতে আসছে সে ডিইউ রিটেনে আসতে পারে, অথবা হচ্ছে আপনার বুয়েট অথবা সিকের ওয়েটের যেই এমসিকিউ আছে ওখানে হচ্ছে আপনার আসতে পারে আর কি। তো যারা ওই দিকে পরীক্ষা দিবেন তারা আর কি ওইগুলো দেখবেন। দেন আসেন যে হ্যাঁ, আর হচ্ছে আপনার যে এখানে কিছু ওই নিউটনের তৃতীয় সূত্র আর হচ্ছে ভরবেগের নীতি তার আরো কিছু হচ্ছে উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যেমন বন্দুক থেকে গুলি ছোড়া, টেবিলের উপর বই রাখা, তারপর নৌকা থেকে লাফ দেওয়া, পায়ে হাঁটা, এই ঘটনাগুলো সিম্পলি কিভাবে ঘটে এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে এক্সপ্লেন করা হয়েছে। তারপর লিফটের মধ্যে কি ধরনের ঘটনা ঘটে? লিফটে আপনারা জানেন যে যে সময় হচ্ছে আমরা উপরে আসলে উঠি, তো বেসিক্যালি হচ্ছে আপনার আমরা দেখা গেলো যে আমি লিফটের মধ্যে আমি উপরে উঠতেছি। তো উপরে যে সময় আমি উঠি তখন কি কি বল কাজ করে? নিচের দিকে অবশ্যই এখানে এমজি কাজ করবে, লিফটের নিচের দিকে। আর উপরের দিকে যেহেতু আমি উঠতেছি তার মানে আমার ত্বরণটা অবশ্যই কি উপরের দিকে হচ্ছে আপনার এখানে কাজ করতেছে। আর বেসিক্যালি এখানে যেই মুহূর্তে আমি দাঁড়ায় আছি তো সেই মুহূর্তে হচ্ছে আপনার যেহেতু এমজি আমি নিচের দিকে কাজ করতেছে, তাহলে অবিলম্বিক প্রতিক্রিয়া নামে যে বলটা আছে আর, সে অবশ্যই উপরের দিকে কাজ করতেছে। আরটা হচ্ছে কি অভিলম্বিক প্রতিক্রিয়া। তো অবিলম্বিক প্রতিক্রিয়া হচ্ছে উপরের দিকে কাজ করতেছে আর এমজি যেই বলটা আছে এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তো এখন যেহেতু আমার অ্যাক্সেলারেশনটা তো হচ্ছে উপরের দিকে, তাহলে আমার কি হবে এখানে যদি আমি এপ্লাই করি আর মাইনাস এমজি ইজ ইকুয়াল টু কি এম এ, এটা হচ্ছে সিম্পলি আমার নিউটনের দ্বিতীয় সূত্র। যদি আমি এখান থেকে হচ্ছে হিসাব টিসাব করি তাহলে আর সমান সমান আমি দেখতে পাই এম ইন্টু কি জি প্লাস এ। এই যে আর সমান সমান এটা, তো এটাই হচ্ছে আপনার ইয়ে আর কি, যে এই যে এই বলটা এটা হচ্ছে আমি আসলে ফিল করি। তো এটা হচ্ছে আমার ফেল্ট ওই, তো এই যে কি যেন বলে এটাকে, এরকম একটা বলে আরকি। মানে যার কারণে হচ্ছে আপনার নিজেকে তুলনামূলক ভারী মনে হবে। নরমালি তো আপনার আপনি যেই পরিমাণে বল অনুভব করেন ওটা কত? এটা হচ্ছে গিয়ে এমজি। কিন্তু এখানে আপনি কি দেখতে পাচ্ছেন একটা acceleration যেটা হচ্ছে আমি এখানে পাচ্ছি সেটার কারণে হচ্ছে আপনি একটা বল মানে ভর আরকি নিজের ভিতরে অনুভব করবেন। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার সিম্পল। তারপর আসেন দেখি কি আছে। আর ওইটার বিপরীত ঘটনাটা আরকি হচ্ছে তো আমরা যে সময় মানে জিনিসটা যে সময় নিচের দিকে নামে তখন আসলে এর বিপরীত ঘটনাটা যেটা ওটা হচ্ছে আপনার ঘটবে আরকি। তো এটা গেল সিম্পলি। তারপর আসেন যে এরপরে যে ইয়েটা আসে সেগুলো হচ্ছে আপনার এগুলো দেখা হইছে। এখান থেকে হচ্ছে আপনার ভরবেগের কিছু কনসেপ্ট বা এই রিলেটেড কিছু ধারণা আছে। এই জিনিসগুলো হচ্ছে এখানে পড়বেন। এই কথা আমি আগেও বলছি যে জিনিসগুলো মনে করেন যে আপনার টেবিল করে দেওয়া আছে, অথবা যে জিনিসগুলো হচ্ছে আপনার ১, ২, ৩, ৪ এরকম নাম্বার করে দেওয়া আছে, ওই জিনিসগুলো হচ্ছে আপনার মেডিকেলের জন্য ইম্পোর্টেন্ট আরকি। মেডিকেলের যারা করে তারা এই ধরনের প্রশ্ন হচ্ছে আপনার পছন্দ করে somehow। মানে এখান থেকে প্রশ্ন করবে। তো তারপর আসেন যে আমরা তো হচ্ছে মোটামুটি এতক্ষণ ধরে কি করলাম? আমরা হচ্ছে লিনিয়ার পার্টটা শেষ করলাম। তো নিউটনের মেকানিক্স এর ২ টা পার্ট আরকি। একটা হচ্ছে আপনার মানে রৈখিক দিকটা, একটা হচ্ছে আপনার ঘূর্ণন গতি অথবা রোটেশনাল মোশন যেটা। তো ঘূর্ণন গতি সংক্রান্ত এখানে কিছু রাশিমালা আছে, কিছু ইয়ে আছে। আমরা ওগুলোতে যাবো আরকি। বেসিক্যালি ১ম কথা হচ্ছে যে একটা বস্তু মনে করেন যে ঘুরতেছে। ঘুরতেছে মানে হচ্ছে আপনার এই যে এটাকে কেন্দ্র করে এই যে এই বস্তুটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করে এই পজিশনে গেল। এই যে এই পজিশন থেকে এ পজিশন থেকে পি পজিশনে গেল আরকি। মাঝখানে একটা কোণ অবশ্যই উৎপন্ন করছে। এই কোণটাকে হচ্ছে আমরা এখন থেকে এটার কৌণিক সরণ বলব। কৌণিক অবস্থান থেকে যে পরিমাণে বিচ্যুত হইছে বস্তুটা ওইটাই হচ্ছে বস্তুর কৌণিক সরণ অথবা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এইখান থেকে হচ্ছে আপনার আলোচনাটা শুরু হয় আরকি। তো এটা হচ্ছে আপনার ত্রিকোণমিতিতে আপনারা পড়ছিলেন আরকি যে S ইকুয়াল টু কি হয়? যে এখানে A থেকে P পর্যন্ত যে ডিসট্যান্সটা এটা হচ্ছে আপনার S ইজ ইকুয়াল টু S বা ডিসট্যান্সটা।
ইজিক্যাল টু আপনার কি হয় আর ইন্টু থিটা, যদি আপনার রেডিয়াসটা হয় আর রেডিয়াস নিয়ে যদি হচ্ছে বস্তুটা যায় তাহলে আর থিটা, দ্যাটস ইট, সিম্পলি। তারপর আসেন যে কৌণিক বেগ। কৌণিক বেগটা তাহলে কি হবে, যেহেতু এর আগে হচ্ছে আপনার রৈখিক বেগ যেরকম ছিল, যে রৈখিক সরণটাকে যদি আমি সময় দিয়ে জাস্ট ভাগ করে দিই তাহলে যেটা আসে ওটা হচ্ছে আমার রৈখিক বেগ ছিল। আর কৌণিক বেগের ক্ষেত্রেও ঘটনাটা সেম, যে কৌণিক সরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে আমার যেটা আসবে ওটা হচ্ছে আমার কি, কৌণিক বেগ। তারপরে এখান থেকে কৌণিক বেগের মাত্রা কিরকম ভাবে তাহলে হবে, আপনি জানেন যে মানে যে কোনো একটা মাত্রা নির্ণয় করার পদ্ধতিটা আমি বলছিলাম অলরেডি, যে আপনি মাত্রা কিভাবে নির্ণয় করবেন, ওই ওই রিলেটেড কোনো একটা সূত্র যদি আপনার জানা থাকে, তো তাইলে হচ্ছে আপনার ওইটা দিয়ে আপনি বের করে ফেলতে পারবেন আরকি, যেকোনো ইয়ের ক্ষেত্রে। আর এখান থেকে এখানে কিছু ফর্মুলা আছে, যে ওমেগা সমান, সমান এটাকে মানে কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। ওমেগা সমান হচ্ছে আপনার 2 পাই n অথবা 2 পাই কি? 2 পাই ওভার হচ্ছে আপনার t। আর এই মোটামুটি হচ্ছে আপনার এই কয়েকটা ফর্মুলা আরকি জানা থাকা লাগবে। তারপর আসেন যে কৌণিক বেগ আর হচ্ছে রৈখিক বেগের মধ্যে সম্পর্কটা কিরকম? তো কৌণিক বেগ তো আপনি জানেন যে যদি আপনি টোটাল মানে ধরেন যে আপনি একটা পুরো একটা ঘূর্ণন আপনি ঘুরলেন। এটা ঘূর্ণন মানে কত? মূলত ৩৬০ ডিগ্রি অথবা 2 পাই। 2 পাই পরিমাণে আপনি রোটেশন নিলেন। তো 2 পাই পরিমাণে রোটেশন যদি আপনি নেন, তাহলে ওইটার জন্য যে সময় লাগে, ওইটাকেই তো হচ্ছে আমরা কি বলি? টাইম পিরিয়ড বলি, যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি আরকি। তাহলে আমরা এখান থেকে হচ্ছে সিম্পলি একটা কনক্লুশন এ পৌঁছাইতে পারি যে আমার ট্রাভেল ডিসট্যান্স যেহেতু হচ্ছে গিয়ে 2 পাই আর আমার সময় লাগছে হচ্ছে টি, তাহলে ওমেগা সমান কি হবে? 2 পাই বাই টি আরকি। তো এখান থেকে টি সমান, সমান 2 পাই বাই ওমেগা, এটা হচ্ছে আপনার এখানে আসে। তারপর আসেন যে এরপরে কি আছে? যে যেহেতু বৃত্তের পরিধিটা কি আপনি জানেন? বৃত্তের পরিধি হচ্ছে গিয়ে 2 পাই আর। তো বৃত্তের পরিধি পরিমাণে 2 পাই আর পরিমাণ যাইতে হচ্ছে আপনার সময় লাগছে কত? টি পরিমাণে সময় লাগছে। তাহলে এখান থেকে টি এর আরেকটা রাশিমালা পাইলেন। এখন ২ টাকে যদি আমি সমান করি, যে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই এটা, এই ২ টাকে সমান দেখাইলে এর পরের লাইনে হচ্ছে আপনার ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। এটা হচ্ছে এই ফর্মুলাটা আসলে কি করে? এটা হচ্ছে আমার পাওয়া যায়। তারপর আসেন যে আম কৌণিক ত্বরণটা কি হবে? সেইম, আগেও যেরকম বললাম যে রৈখিক ত্বরণটা হচ্ছে আপনার যেই জিনিসটা হচ্ছে আপনার ছিল, ওই এটাকে জাস্ট হচ্ছে কৌণিকের মতো করে চিন্তা করেন, যে রৈখিক বেগ পরিবর্তনের হারকে রৈখিক ত্বরণ বলা হয়েছিল। তাহলে কৌণিক বেগ পরিবর্তনের হারকে হচ্ছে আপনার কৌণিক ত্বরণ হচ্ছে আপনার বলা হবে। তো সিম্পলি এই চিন্তা থেকে হচ্ছে সামনেরটা আপনি বুঝতে পারবেন। তো তারপরে এখানে কিছু মানে টিয়ে হচ্ছে আপনার কাজ করতে হবে। যেমন এখানে কিছু এই রিলেশন আছে আরকি, এগুলা আপনারা অলরেডি জানেন। তারপরে আমি বলতে পারি। যেমন ধরেন যে আপনার রৈখিক অবস্থায় যেটা হচ্ছে আপনার S ছিল, কৌণিক অবস্থায় ওইটা হচ্ছে আপনার হয়ে যাবে কি? থিটা। রৈখিক অবস্থায় যেটা V ছিল ওইটা কি হয়ে যাবে? ওমেগা। আবার যেটা হচ্ছে আপনার ধরেন ত্বরণ A ছিল, কৌণিক অবস্থায় ওইটা হয়ে যাবে কি? ওই আলফা, যেটাকে হচ্ছে আমরা বলি কৌণিক ত্বরণ। তারপরে রৈখিক অবস্থায় হচ্ছে আপনার যেটা ফোর্স ছিল F, ওইটা কৌণিক অবস্থায় হয়ে যাবে টর্ক বা টাউ। তারপরে যেটা হচ্ছে আপনার রৈখিক অবস্থায় ছিল আ মোমেন্টাম P, বা অর্থাৎ ভরবেগ, কৌণিক অবস্থায় এটা হয়ে যাবে কি? L, অর্থাৎ আ মানে এটাকে বলা হচ্ছে গিয়ে মানে ঘূর্ণন ভরবেগ অথবা এই অ্যাঙ্গুলার মোমেন্টাম আরকি, কৌণিক ভরবেগ। তো এতটুকুই আরকি, মানে এই সিম্পল এগুলো যদি আপনি মানে মনে রাখেন, তাহলে রৈখিকের জন্য যেই ফর্মুলা গুলো applicable, কৌণিকের জন্য একদম মানে টোটালি সেম সবগুলোই আসলে এপ্লাই করা যায় আরকি। যেমন আপনি জানেন যে আম V is equal to কি ছিল? U প্লাস AT। এখানে আপনি বসান যে ওমেগা is equal to ওমেগা নট প্লাস এর জায়গায় আলফা বসান আর T বসান। সিম্পলি। এরকম ভাবে হচ্ছে সবগুলো আসলে সবগুলো আনা যায়। তো দ্যাটস ইট। তো তারপরে আসেন যে দেখি তারপর আর কি আছে। আম
তারপর হচ্ছে আপনার কৌণিক ভরবেগের মান কিভাবে বের করতে হবে। কৌণিক ভরবেগ জাস্ট হচ্ছে আপনার রৈখিক ভরবেগের সাথে ওই যে আমাদের ইয়েটা যেটা ছিল আর মানে রেডিয়াস, যে রেডিয়াস ধরে হচ্ছে আপনি ঘুরাচ্ছেন ওই রেডিয়াসটাকে হচ্ছে গুণ করবেন। অর্থাৎ এটা এল ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আর প্লাস পি আর কি, ক্রস গুণন। আর এটার মাত্রাটা যদি বের করেন তাহলে সিম্পলি আগেরটা যেরকম বের করছিলেন, যে আগের আগের ভরবেগের মাত্রা কি ছিল এম এল টি ইনভার্স ওয়ান, আর এটার সাথে যেহেতু আরেকবার এখন আর গুণ হয়েছে তাহলে এটা কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান হবে আর কি। তো এটা হচ্ছে এটার মাত্রা। দ্যাটস ইট। তারপর আসেন যে কৌণিক ভরবেগ আর হচ্ছে আপনার কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, এগুলো হচ্ছে মোটামুটি জানেন। এই এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। এই যে এখানেও ওইরকম, ওই যে একটু আগে আমি যেটা বলছিলাম যে আপনার আগে যেগুলো আপনি জানতেন ওগুলোর সাথে আসলে মানে জাস্ট রিলেট করলেই হবে। যেমন আপনি জানতেন যে ভরবেগ মানে কি, পি ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার এম ভি। এখন এম এর জায়গায় হচ্ছে আপনার বসে হচ্ছে গিয়ে মানে রৈখিক বস্তুর ক্ষেত্রে বস্তুর, আমি শুরুতে বলছিলাম যে মানে ভরটা কি, ভর হচ্ছে মূলত জড়তার পরিমাপ। তো এটা হচ্ছে আপনার যদি আপনি রৈখিকের ক্ষেত্রে যদি চিন্তা করেন তাহলে জড়তার পরিমাপ এম দিয়ে করা হয়। আর কৌণিকের ক্ষেত্রে ঘূর্ণন জড়তা হচ্ছে আপনার আই দিয়ে প্রকাশ করা হয়। আর ভি এর জায়গায় কি আসবে, ওমেগা। আর এই পি এর জায়গায় কি আসবে, এল আসবে আর কি। সো সিম্পলি দ্যাটস ইট, যে ওটাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার ইয়েটা আর কি, যে এই এল ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আই ওমেগা। এটা হচ্ছে আপনি এখান থেকে জানতে পারছেন। তারপর আসেন যে হ্যাঁ, মানে কৌণিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র হচ্ছে এখান থেকে আসে, যে রৈখিক ভরবেগের যেমন সংরক্ষণ সূত্র আমরা দেখছিলাম, যে যে কোনো একটা ঘটনার পরে মানে একটা এই এই সংঘর্ষের পরে দেখা যায় যে সংঘর্ষের আগে আর পরে হচ্ছে আপনার ভরবেগ সংরক্ষিত থাকে। এখন সেম ওয়েতে হচ্ছে আপনার এটার কন্ডিশনটা কি ছিল, যে বাহ্যিক বল যদি শূন্য থাকে তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন, ভরবেগটা কি থাকবে, সংরক্ষিত থাকবে আর কি। তো সেম ওয়েতে এখানে হচ্ছে কৌণিকের ক্ষেত্রেও সেম, যে কোনো বস্তুর উপর যদি টর্কের লব্ধি শূন্য হয়, আপনি জাস্ট আগে যেটাকে বল বলতেন এটাকে এখন হচ্ছে আপনার কি বলবেন, টর্ক বলবেন আর কি। মানে টর্কের লব্ধি যদি হচ্ছে আপনার শূন্য হয় তাহলে বস্তুটার কৌণিক ভরবেগ হচ্ছে কি থাকবে, সংরক্ষিত থাকবে। তো এখান থেকে যে নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেটা হচ্ছে আপনার আহ, এখানে এরকম ভাবে প্রপাগেট করে যে বস্তুর উপর ক্রিয়ারত বহিস্থ টর্কের লব্ধি যদি শূন্য হয়, অথবা অর্থাৎ বাইরে থেকে যদি কোনো টর্ক প্রযুক্ত না হয়, তাহলে কি হবে, কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগের কি হবে না, পরিবর্তন হবে না। এটাই তো হচ্ছে আপনার নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে আপনার দেখছিলেন। আর এটাই হচ্ছে আপনার কি, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন। তারপরে আসেন যে জড়তার ভ্রামক কি আর চক্রগতির ব্যাসার্ধটা কি। এগুলো এইচএসসি এর জন্য অনেক ইম্পর্টেন্ট। জড়তার ভ্রামকটা আর হচ্ছে চক্রগতির ব্যাসার্ধটা এইচএসসি এর জন্য মানে মানে খুবই ইম্পর্টেন্ট আর কি, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো বেসিক্যালি জড়তার ভ্রামক জিনিসটা কি, জড়তার ভ্রামক ঘূর্ণন জড়তা হচ্ছে আপনার যে আহ, বস্তুর এটা একটু আগে আমি বলছি যে বস্তুর আহ, রৈখিক অবস্থায় বস্তুর ক্ষেত্রে যেই জিনিসটাকে আমরা হচ্ছে আমরা আপনার এম বলি, মানে ভর, ভর জিনিসটা কি, জড়তার পরিমাপ। তো ঘূর্ণন অবস্থায় সেই জিনিসটাই হচ্ছে আপনার জড়তা মানে ইয়ে দিয়ে প্রকাশ করা হয় আর কি, আই দ্বারা প্রকাশ করা হয়। এই আইটা মানে কি, এটা হচ্ছে আপনার এই জড়তার ভ্রামক। এটা পরিমাপ করা হচ্ছে আপনার যে বস্তুর মধ্যে যতগুলো কণা আছে সামেশন অফ কি হবে, এম ইন্টু আর স্কোয়ার আর কি, আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার। সো এটা হচ্ছে আপনার সিম্পলি এটা ইয়েটা আর কি, যে আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, এটা মোটামুটি এটুকুই। তো এরপরে যেটা আসে যে জড়তার ভ্রামকের এই যে এখান থেকে হচ্ছে আপনার ইয়েটা দেখবেন, এগুলা এই যে জানার বিষয় টাইপের এগুলা থেকে হচ্ছে আপনার মেডিকেল এডমিশন টেস্টে হচ্ছে আপনার কোশ্চেন আসতে পারে, যে এটার ইউনিট কি হবে। তারপরে হচ্ছে আপনার এই ঘূর্ণন অক্ষের মানে এই জড়তার ভ্রামকের নির্ভরতা, যেমন ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভর করে, যে বস্তুটা আছে ওই বস্তুর আকৃতির উপর নির্ভর করে, ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর কি হয়? ভরের বিন্যাসের উপর নির্ভর করে, এগুলো নির্ভর করে আর কি।
আর চক্রগতির ব্যাসার্ধটা কি? ধরেন আপনি একটা কমপ্লেক্স একটা বস্তু নিলেন, ধরেন একটা বড় একটা বস্তু নিয়ে আপনি চিন্তা করতেছিলেন। তো ওই বস্তুটাকে আপনি যদি মানে মনে করেন যে ওই বস্তুটা নির্দিষ্ট একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, পুরো বস্তুটাকে, বড় একটা বস্তুকে আপনি চিন্তা করতেছেন হচ্ছে আপনার কি একটা বিন্দু হিসেবে চিন্তা করতেছেন। তো যদি আপনি বিন্দু হিসেবে চিন্তা করতে চান এবং আপনি চান হচ্ছে গিয়ে যে এর মধ্যে আগে যেই পরিমাণে হচ্ছে আপনার জড়তার ভ্রামক ছিল, আই ছিল, মানে বড় বস্তুর ক্ষেত্রে যে জড়তার ভ্রামক ছিল, সেম পরিমাণে জড়তার ভ্রামক এই বিন্দু বস্তুর মধ্যে থাকুক, এটা যদি আপনি চান, তাহলে সেটাকে যেই পরিমাণ রেডিয়াস দিয়ে, অর্থাৎ যেই পরিমাণ দূরত্ব থেকে ঘুরাইতে হবে, হুম, যত দূর থেকে ঘুরাইতে হবে, সেটাই হচ্ছে আপনার চক্রগতির ব্যাসার্ধ। অর্থাৎ বড় একটা বস্তুকে ধরেন যে যেকোনো একটা ব্যাসার্ধ ধরে ঘুরাইতেছি বা এটার এই ভরকেন্দ্র দিয়ে ঘুরাইতেছি, এটাকে যদি আমি একটা বিন্দু বস্তুতে পরিণত করি, তাহলে এটাকে যত দূরে মানে যত রেডিয়াস দিয়ে ঘুরাইলে আমার আগের জড়তার ভ্রামক আর এখনকার জড়তার ভ্রামক সমান হবে, ওইটাই হচ্ছে আমার কি, ওইটাই হচ্ছে গিয়ে চক্রগতির ব্যাসার্ধ, ওই ডিস্টেন্সটা। তো এটাকে হচ্ছে আমরা কে দিয়ে প্রকাশ করা হয়, এখান থেকে কিছু ইয়ে আছে, এই মানে বিভিন্ন কেসের জন্য হচ্ছে আপনার এই ইয়েগুলো বের করতে হয়। তো এর আগে হচ্ছে আপনার এখান থেকে একটু দেখে নেন, কে ইজ ইকুয়াল টু হচ্ছে টোটালি সিম্পলি আই ওভার এম। আর ঘূর্ণন গতিশক্তিটা কি? আপনার এই যে ওই এটাও সিম্পলি ওইখান থেকে হচ্ছে আপনার চিন্তা করতে পারবেন যে আপনারা জানতেন যে যেকোনো একটা গতিশক্তি সমান সমান কি হাফ এম বি স্কোয়ার। এখন এম এর জায়গায় তো আমি বলছিলাম যে কি বসতে হবে, আই বসাইতে হবে, আর ভি এর জায়গায় বসাইতে হবে হচ্ছে আপনার ওমেগা। তাহলে হচ্ছে আপনার যেকোনো একটা ঘূর্ণায়মান বস্তুর মধ্যে ধরেন যে একটা ফ্যান ঘুরতেছে বা একটা চাকা ঘুরতেছে বা যেকোনো কিছু ঘুরতেছে, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে এটার গতিশক্তিটা হচ্ছে কত হবে, হাফ আই ওমেগা স্কোয়ার হবে আর কি। সো ওটাই। এন্ড আচ্ছা, তো তারপরে আমরা আসি যে এটা হচ্ছে আপনার ঘূর্ণন গতিশক্তি আপনার কাকে বলে দেখলাম। তো তারপরে আসেন এরপরের ইয়েতে আগাই। হুম, টর্ক বা বলের ভ্রামকটা কি? তো একটু আগে যেটা হচ্ছে আপনার মানে এফ ইজিক্যাল টু এম এ, মানে যে জিনিসটাকে ডিফাইন করা হয়েছিল যে বল মানে হচ্ছে আপনার ভর ইন্টু কি ত্বরণ। তাহলে এই জায়গাতে এমটা হচ্ছে আপনার কি, এমটা হচ্ছে আপনার ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে আপনি এখানে আই বসাবেন, আর এটার ক্ষেত্রে হচ্ছে আলফা বসাবেন। তাহলে যে জিনিসটা হচ্ছে আপনার এখান থেকে বের হয় এটা হচ্ছে আপনার টর্ক আর কি, অর্থাৎ ঘূর্ণনরত একটা বস্তুর মধ্যে যেই বলটা কাজ করে এটাকে হচ্ছে বলের ভ্রামক বলে আর কি, অথবা টর্ক বলে। তো ধরেন যে এই যেকোনো একটা বস্তুর মধ্যে এটা হচ্ছে আপনার এই বস্তুটা এবি হচ্ছে একটা বস্তু, এই যে এটা হচ্ছে আপনার এবি বস্তুটা, এটার মধ্যে হচ্ছে আপনার এখানে আছে আপনি কি করতেছেন, একটা বল হচ্ছে প্রয়োগ করতেছেন আর কি। প্রয়োগ করার ফলে বস্তুটা হচ্ছে আপনার এই যে এই পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে হচ্ছে ঘুরতেছে। তো যদি ঘুরে, তাহলে এই ইয়ে থেকে, মানে এই যে এই ও থেকে এই এফটার হচ্ছে আপনার ডিসটেন্সটা কত, ডি পরিমাণে ডিসটেন্স আছে। তো এই দুইটার মধ্যে হচ্ছে আপনার যেই মানে যেই রেডিয়াস নিয়ে হচ্ছে আপনি ধাক্কাটা মারতেছেন, ধাক্কাটা মারতেছেন কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে এইটুকু হচ্ছে আপনার রেডিয়াসটা, মানে যতটুকু রেডিয়াসে আপনি ধাক্কাটা দিতেছেন, আর বলটা প্রয়োগ করতেছেন হচ্ছে এফ পরিমাণ। তাহলে এখানে আর ক্রস এফ যেটা, এটা হচ্ছে আপনার কি হবে, এই বলের ভ্রামক অথবা হচ্ছে টর্ক হবে। আর একটু আগে আপনারা দেখছিলেন যে এটা এটা টাও এর ক্ষেত্রে হচ্ছে এটা, আরেকটা আরেকটা ইয়ে দেখছিলেন যে এল সমান সমান কি ছিল, আর ক্রস পি ছিল। তো এই দুইটা হচ্ছে আপনার ইয়ে মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই কণিক ত্বরণ টরণ এগুলার কিছু সিম্পলি আছে, এগুলো হচ্ছে আমরা অলরেডি মানে এখান থেকে দেখে আসছি। আচ্ছা, চলেন দেখি তারপর সামনে আগাই। আহ যে এখান থেকে তেমন বেশি কিছু আর দেখার মতো তো নাই।
এখান থেকে হচ্ছে কিছু গাণিতিক উদাহরণ আছে, তো গাণিতিক উদাহরণগুলো সিম্পলি দরকার নাই আর কি, দেখে নিতে পারেন। আর এখান থেকে দুইটা উপপাদ্য আছে, যে জড়তার ভ্রামক সংক্রান্ত দুইটা উপপাদ্য। কি কি? একটা হচ্ছে আপনার লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো এইটা হচ্ছে আপনার, যদি আমি করি, যে ধরেন যে একটা আপনার কাছে একটা পাত আছে, যে একটা সমতল একটা পাত আছে, এরকম একটা তল আছে আর কি। এরকম একটা তলে অবস্থিত দুইটা পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, মানে মনে করেন যে এটা হচ্ছে আপনার পাত। আপনি এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই অক্ষের সাপেক্ষে অথবা জেড অক্ষের সাপেক্ষে যে কোনো ভাবেই হোক বস্তুটাকে ঘুরাতে পারেন। হ্যাঁ, আপনি এক্স ওয়াই অক্ষগুলো এখানে দেওয়া আছে, দেখতে পারেন যে আপনি যে কোনো অক্ষের সাপেক্ষে কি করতে পারেন, এই এটাকে, এই পাতটাকে ঘুরাইতে পারেন। তো ধরেন যে আপনি যে সময় এক্স অক্ষের সাপেক্ষে এটাকে ঘুরাইলেন, তখন আপনি দেখতে পাইছেন যে বস্তুর মধ্যে হচ্ছে আপনার যে পরিমাণে জড়তা এখানে কাজ করতেছে, মানে জড়তার ভ্রামক কাজ করতেছে, জাস্ট আপনি মনে করেন যে আই এক্স। আর ওয়াই অক্ষের সাপেক্ষে যে সময় ঘুরাচ্ছেন, তখন আপনি দেখলেন যে জড়তার ভ্রামক হচ্ছে আপনার আই ওয়াই। তো এই আই এক্স আর আই ওয়াই যদি আপনি যোগ করেন, তাহলে জেড এক্সিস এর সাপেক্ষে, অর্থাৎ লম্ব অক্ষের সাপেক্ষে, এই দুইটার সাথে লম্ব যে অক্ষটা, ওই অক্ষের সাপেক্ষে হচ্ছে আপনার জড়তার ভ্রামক যেটা হবে তার কি হবে, মানে যোগ করলে দুইটা হচ্ছে আপনার ওইটা সমান হবে আর কি। এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এখান থেকে হচ্ছে আপনার এটা দেখবেন আর কি। আরেকটা আছে হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। ওই জিনিসটা কি? আচ্ছা। হ্যাং হয়ে গেছে বা এমন কিছু? না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো সমান্তরাল অক্ষ উপপাদ্য এই জিনিসটা কি? এটা হচ্ছে আপনার, ধরেন আপনি যে কোনো একটা বস্তুর ভর কেন্দ্র বরাবর বস্তুটাকে ঘোরাচ্ছেন। তো ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা বেসিক আইডিয়া, যে যে কোনো একটা বস্তুর মধ্যে আমরা যেই জায়গাতে বস্তুটার ভর কেন্দ্রীভূত আছে বলে মনে করতে পারি, ওইটা হচ্ছে আপনার ভর কেন্দ্র আর কি, যেটাকে আমরা জি দিয়ে প্রকাশ করতে পারি। তো ভর কেন্দ্র বরাবর ধরেন যে একটা বস্তুকে আপনি ঘোরাচ্ছেন, তো যদি ভর কেন্দ্র বরাবর ঘুরান, তাহলে এটার যেই জড়তার ভ্রামকটা হয়, এটা ধরেন যে আইজি। এখন আপনি ভাবলেন যে ভর কেন্দ্র বরাবর আমি ঘুরাবো না, আমি বস্তুটাকে অন্য একটা অক্ষ বরাবর ঘুরাবো। এখানে দেখেন, আমি সিডি অক্ষ বরাবর প্রথম ঘুরাচ্ছিলাম, তখন আমার যে জড়তার ভ্রামক এটা ছিল হচ্ছে মনে করেন যে আইজি। তারপরে আমি এটাকে এইচ দূরত্বে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এবি অক্ষ বরাবর ঘুরানো শুরু করলাম। এবি অক্ষ বরাবর ঘুরানো শুরু করলে আমার যেই পরিমাণ হচ্ছে আপনার ইয়ে হয়েছে, ওইটা কি, মানে যে পরিমাণে হচ্ছে আপনার জড়তার ভ্রামক হচ্ছে, ওইটা হচ্ছে আপনার মনে করেন যে আই। তো আমার ভরকেন্দ্রের জড়তার ভ্রামক আর এই অন্য একটা সমান্তরাল অক্ষের জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্কটা, ওটা হচ্ছে আপনার আইজিক্যাল টু আইজি প্লাস এম এইচ স্কোয়ার। এটা হচ্ছে আপনার এখান থেকে এইচএসসি লেভেলে অনেক কোশ্চেন আসে এই জিনিসটাকে ইউজ করে আর কি। যে আপনি ধরেন যে একটা ডিস্ক, আপনাকে বলবে যে এরকম একটা ডিস্ক হচ্ছে আপনার ঘুরানো হচ্ছিল, এটা জড়তার ভ্রামক হচ্ছে আপনার কত, এটা গ নম্বরে বলে। আর ঘ নম্বরে বলে যে এই জিনিসটাকে যদি আমি হচ্ছে গিয়ে এখানে না নিয়ে, এই এটাকে আরো 4 সেন্টিমিটার ডান দিকে হচ্ছে নিয়ে রাইখা, তারপরে যদি আমি ডিস্কটাকে ঘোরানো শুরু করতাম, অর্থাৎ অক্ষটা পরিবর্তন করে দিতাম, তাহলে কি ধরনের ইয়েটা, মানে জড়তার ভ্রামক কত হতো। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আসে আর কি। মানে ঘূর্ণন অংশ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আইদার এটা আসবে, আর না হলে হচ্ছে আপনার ইয়ে আসবে, ওই যে ব্যাংকিং কোণ, যেটাকে আমরা বলি ব্যাংকিং কোণ থেকে আসবে। এই যে সি লেভেলে এই দুইটা টপিক থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তারপরে আসেন যে কয়েকটা বিশেষ ক্ষেত্রে, মানে এখানে হচ্ছে আপনার আহ, কিছু কিছু স্পেশাল কিছু কেস আছে, ওইখানে আমরা কি দেখবো, জড়তার ভ্রামকটা কিরকম হয় ওটা দেখবো আর কি। তো এটা দেখার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনার এখানে একটা ইয়ে আছে, এই যে এই ছকটা আছে। এই ছকটা হচ্ছে আপনারা দেখবেন, এবং এই ছকটা হচ্ছে গিয়ে মোটামুটি ইয়ের জন্য, মানে কয়েকটা জিনিস হচ্ছে আপনার এখান থেকে মুখস্থ করবেন। যেমন সবচেয়ে ইয়ে যেগুলো আসে, যেমন সরল দণ্ডের জন্য। তো এখান থেকে একটা সিম্পলি একটা ট্রিক আছে, আপনি শুধু জড়তার ভ্রামক যদি মনে রাখেন, তাহলে চক্রগতির ব্যাসার্ধ আসলে আপনি নিজে বের করতেই পারবেন। তো কারণ এই যে এখান থেকে যে এল এর যে ভ্যালুটা, এটাকে যদি হচ্ছে আপনার ধরেন যে এটা আই ইজিক্যাল টু সমান সমান, এখানে আপনি ধরবেন যে এম কে স্কোয়ার। তারপর এখান থেকে জাস্ট কে এর যে ভ্যালুটা, এই কে এর ভ্যালুটা বের করতে পারলে হচ্ছে আপনার এখান থেকে বের হয়ে যায় আর কি জিনিসটা। তো
এমকে স্কয়ার সমান সমান হচ্ছে আপনার আই ধরবেন, ধরে হচ্ছে বাকিটা করবেন। দেখবেন যে আপনার আ মানে জড়তার সহগ জানলে চক্রগতির ব্যাসার্ধ আরকি বের করা যায়। তো তারপরে এখান থেকে মানে এই ছকটা হচ্ছে আপনারা দেখবেন এই ছকটা ইম্পোর্টেন্ট। এই ছকটা এইচএসসির জন্য তো লাগবেই। এজন্যও লাগবে আরকি। তো বৃত্তাকার চাকতি এটাও লাগে। নিরেট চোঙ বৃত্তাকার রিং উম হ্যাঁ, এটা লাগবে। মোটামুটি মানে কম বেশি সবগুলাই লাগে আরকি। গোলকেরটা লাগে, খোলকেরটা লাগে। আর মানে এটা হচ্ছে আপনার একটু ছকটা ২-১ বার প্র্যাকটিস করলে এটা মোটামুটি মুখস্থ হয়ে যায়। মানে ১ম দেখলে মনে হয় যেন মনে হয় অনেক কঠিন কিছু একটা হবে। কিন্তু কয়েকবার করলে দেখা যায় যে আসলে এটা তেমন কোনো কঠিন কিছু না। আচ্ছা, তারপর আসেন যে ঘূর্ণায়মান চাকার এই কিছু জিনিসপত্র আছে। কণিক গতির জন্য নিউটনের সূত্রগুলো কিরকম হবে এটা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে আপনি জাস্ট বলের জায়গায় বলবেন টর্ক আর আ ভরবেগের জায়গায় বলবেন হচ্ছে কণিক ভরবেগ। এটুকু বললেই দেখবেন যে বাকি সবকিছু আগের মতোই আছে। যেমন ১ম সূত্র হচ্ছে কি যে বস্তুর উপর টর্ক ক্রিয়াশীল না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। আ এখানে হচ্ছে আপনার এগুলা সমকৌণিক বেগে হচ্ছে চলতে থাকবে। আগে ছিল সমবেগে, এটা হচ্ছে সমকৌণিক বেগে। ৩য় সূত্রটা কি? যে ঘূর্ণনরত কোনো বস্তুর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার ক্রিয়াশীল টর্কের সমানুপাতিক। আগে বলতেন বলের সমানুপাতিক, এখন বলবেন টর্কের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে এটা বলতেন, এখন কি বলবেন? টর্ক। তারপর আগে ছিল F ইজিক্যাল টু ma, এখন হবে কি? টাউ ইজিক্যাল টু I ওমেগা। এভাবে হচ্ছে আপনি রিলেট করতে পারবেন আরকি। তারপরে আসে যে আ প্রতিক্রিয়ামূলক টর্কের একটি সমানুবিপরীত প্রতিক্রিয়ামূলক হচ্ছে আপনার টর্ক আছে আরকি। আগে ছিল প্রত্যেক বলের একটা কি আছে? সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখান থেকে হচ্ছে আপনার এইগুলা সিম্পলি দেখবেন আরকি। তারপরে আসেন যে এখান থেকে একটু গুরুত্বপূর্ণ টপিক আসে যে কেন্দ্রমুখী বল কি আর কেন্দ্রবিমুখী বল কি? আচ্ছা এটা বলি যে কেন্দ্রের দিকে ধরেন যে একটা বস্তু ঘুরতেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যে ধরেন যে একটা বস্তু এটা আমি একটা যেকোনো একটা পাথরকে এইরকম একটা রাস্তায় ঘুরাচ্ছি। একটা সুতা দিয়ে বেঁধে। ঠিক আছে? একটা সুতা দিয়ে বেঁধে আমি এরকম একটা পাথরকে হচ্ছে আমরা ঘুরাচ্ছি। আপনি খেয়াল করবেন যে আপনি যে সময় আঙুলের মধ্যে একটা পাথর বেঁধে এরকম সুতা দিয়ে বেঁধে যদি ঘুরান তাহলে আপনি আঙুলের মধ্যে একটা টান অনুভব করবেন। অর্থাৎ মানে আপনি আপনার আঙুলের মধ্যে মনে হবে যে জিনিসটা বাইরের দিকে ছিটকে চলে যেতে চাইতেছে। কিন্তু এই পাথরটা ফিল করবে যে আপনি ভিতরের দিকে তাকে টান দিয়ে ধরে রাখছেন। এখানে আপনি ২ টা ফোর্স চিন্তা করলেই বুঝতে পারবেন যে একটা হচ্ছে আপনার বাইরের দিকে আপনার মনে হচ্ছে যে সে বাইরের দিকে চলে যেতে চাইতেছে। কিন্তু ভিতরের দিকেও তো আপনি টান দিয়ে তারে ধরে রাখছেন। তার মানে এখানে ২ টা বল আছে। একটা হচ্ছে কেন্দ্রের দিকে, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী। আরেকটা হচ্ছে আপনার কেন্দ্র থেকে বাইরের দিকে, যেটাকে আমরা বলি কি? কেন্দ্র বিমুখী। ঠিক আছে? তো এই ২ টা বল হচ্ছে আপনার ধরেন যে আপনি এখানে দেখতে পাবেন যে একটা হচ্ছে আপনার কেন্দ্রের দিকে বলটা কাজ করে, এটা একটা কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী বল। এই একদম সিমিলার কেসে আপনি দেখতে পাবেন যে সময় আ একটা গ্রহ মনে করেন যে এটা হচ্ছে আমার সান। সানের চারপাশ দিয়ে একটা বড় একটা গ্রহ ঘুরতেছে এরকম। এই যে সময় ঘুরে তখন তারও মনে হয় ভিতরের দিকে একটা বল দিয়ে এটাকে টানা হচ্ছে যেটা হচ্ছে এফজি বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং সানের মনে হয় বাইরের দিকে সে ছিটকে পড়ে যেতে চাইতেছে। এটা মনে করেন যে আপনার এফ কি দিয়ে প্রকাশ করব? এফসি দিয়ে প্রকাশ করি। তো যেকোনো একটা ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে এরকম ২ টা বল আসলে কাজ করে। কেন্দ্রের দিকে আর কেন্দ্রের বিরুদ্ধে। তো এটা হচ্ছে বেসিক্যালি এই কাহিনীটা আরকি। তো কেন্দ্রের উম কেন্দ্রমুখী যে বলটা মানে কেন্দ্রের দিকে যে টানটা ওইটা তো হচ্ছে আপনার বিভিন্ন রকম হতে পারে। এটা একটা ইলেকট্রন আর প্রোটনের জন্য একরকম হবে। এই যেটাকে হচ্ছে আমরা বলি কি তাড়িৎ-চুম্বকীয় বল। তারপরে একটা ইয়ের জন্য একরকম হবে। লাইক আম গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে যেটা বললাম। আরেকটা হচ্ছে আপনার ধরেন আপনি যে সময় একটা পাথর বেঁধে ঘুরান তখন একটা কেন্দ্রমুখী বল। কিন্তু কেন্দ্রবিমুখী বলটা সবসময় ডিপেন্ড করে হচ্ছে আপনার কত বেগে বস্তুটা ঘুরতেছে এবং বস্তুটার ভর কিরকম এটার উপরে। কেন্দ্রবিমুখী বল যেটা ওইটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করি। এটাকে এমভি স্কয়ার বাই আর সমান এমভি স্কয়ার আর দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। তো কেন্দ্রমুখী বলের রূপটা বিভিন্ন রকম হতে পারে। বাট কেন্দ্রবিমুখী বল যেটা ওইটা হচ্ছে আপনার এরকম হবে। আর এই বলটা হচ্ছে একটা সিউডো ফোর্স বা একটা ছদ্ম বল। তো ছদ্মবল মানে কি? কারণ এই বলটা আসলে রিয়েলি এক্সিস্ট করে না। এই বলটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন বস্তুটা ঘুরতেছে।
হ্যাঁ, মানে এটার কোনো মানে সরাসরি আপনি বলতে পারবেন না যে মানে এই বলটা শুধুমাত্র কেন্দ্র বিমুখী বল আছে, এটা কখনো হয় না। কেন্দ্রমুখী বল যখন এক্সিস্ট করে তখন হচ্ছে আপনার কেন্দ্র বিমুখীটা কি হয়, ওই ঘটনার কারণে হচ্ছে গিয়ে ওইখানে আছে বলে আমাদের কাছে মনে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার এখানে কনসেপ্টে গেল। দেন আসেন যে পরের ব্যাপারটা, যে কেন্দ্রমুখী বল বা অপকেন্দ্র বল কি এরকম এখানে এই ধারণাগুলো দেওয়া আছে। তারপর আসেন ব্যাংকিং। তো ব্যাংকিং এর আগে হচ্ছে আপনার বুঝতে হবে যে ব্যাংকিংটা কি কারণে ইম্পর্টেন্ট। দেখেন একটু আগে আমি যেটা বললাম যে কেন্দ্র বিমুখী বল বলতে একটা বল কি করতেছে সবসময় বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন ওই বলটাকে যদি আমি মনে করেন যে কোনো একটা বস্তু, কি আমি ধরেন যে গাড়ি নিয়ে একটা টার্ন দিতেছি, গাড়ি এখানে আমার একটা গাড়ি আছে, এই গাড়িটা নিয়ে আমি হচ্ছে আপনার এই দিক দিয়ে ঘুরতেছি। তো ঘোরার সময় তো এই এই যে এই বাঁকটা, এটা মূলত একটা বৃত্তের একটা অংশ, তাই না? যেহেতু এটা একটা বৃত্তের অংশ, তাহলে অবশ্যই এর বস্তুটা মানে মানে ফিজিক্স কি বলে যে এই বস্তুটা অবশ্যই এখানে ঘুরতেছে। ঘুরলে অবশ্যই বাইরের দিকে সে একটা কি এমভি স্কোয়ার বাই আর পরিমাণে হচ্ছে আপনার বল কি করবে, সে ফিল করবে অবভিয়াসলি। যদি সে ফিল করে, তাহলে ভিতরের দিকে আমাদের একটা ফোর্স দিয়ে এই জিনিসটাকে সমান করতে হবে। এই যে এই দরকারটা থেকে হচ্ছে আমাদের এই ব্যাংকিং কোণের কনসেপ্টটা আর কি আসে। যে এমনিতে নরমালি যদি আমরা বাঁক নিই, তাহলে আমাদের যে ঘর্ষণ বল আছে সেই ঘর্ষণ বল দিয়ে আমাদের মানে কেন্দ্রমুখী বলটা আমরা সাপ্লাই দিতে পারি। কিন্তু দেখা যায় যে যদি আপনার স্পিড অনেক বেশি থাকে, অর্থাৎ আধুনিক যে গাড়িগুলা, হুম, ওগুলোর মধ্যে দেখা যায় যে আসলে আপনার শুধুমাত্র ঘর্ষণ দিয়ে কাজটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার রাস্তাটাকে উঁচু করে দিয়ে এখানে কেন্দ্রমুখী একটা বলের সাপ্লাই দিতে হয়। ওটা হচ্ছে মেইন মূলত মানে ব্যাংকিং করার কনসেপ্ট। আর কি পরিমাণে ব্যাগে গেলে কি পরিমাণে ব্যাংকিং করা লাগবে, এটা নিয়ে হচ্ছে আপনার মানে এইচএসসি লেভেলে অনেক আলোচনা হয়েছে। আমার ধারণা আপনারা মানে এটার মধ্যে কোনো সমস্যা থাকার কথাই না। তো এটা হচ্ছে আপনার বেসিক্যালি সিম্পলি দেখবেন আর কি, ব্যাংকিং এর রাশিমালা এগুলো এখান থেকে প্রতিপাদন করবেন। আমি আপনাকে জাস্ট হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে tan থিটা ইজ ইকুয়াল টু, আপনি ধরেন যে থিটা পরিমাণে ব্যাংকিং যদি করেন। আচ্ছা, সরি। আচ্ছা, তো আচ্ছা সরি। আচ্ছা, তাহলে এখানে আম, এটা বলেছিলাম যে হচ্ছে আপনার গ্রহগুলোর গতি বা এই এর ক্ষেত্রে আপনার ব্যাংকিং কোনটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে আপনার বলা হয়েছে আর কি। আচ্ছা, তো তারপর আসি যে এই tan থিটা সমান যে থিটা কোণে যদি হচ্ছে আপনার এখানে আপনি যে কোনো একটা ইয়ে করেন, তাহলে tan থিটা সমান সমান ভি স্কোয়ার বাই আর জি, এটা সিম্পলি এটা মনে রাখলেই চলে আর কি। তো এটাই মোটামুটি আসে। আর ব্যাংকিংটা হচ্ছে আপনার এইচএসসি লেভেলে আর কি অনেক ইম্পর্টেন্ট। তারপরে আসেন যে সংঘাত বা হচ্ছে আপনার সংঘর্ষ বা ইয়েটা কিরকম ভাবে সংঘর্ষ, এই যে কনসেপ্টটা, সংঘর্ষ মূলত দুই প্রকার আপনারা জানেন, স্থিতিস্থাপক আর হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে হচ্ছে আপনার যে সংঘর্ষটা কি হবে, যেটার মধ্যে হচ্ছে আপনার ভরবেগ আর হচ্ছে গিয়ে গতিশক্তি দুইটাই সংরক্ষিত থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে হচ্ছে কি হবে, ভরবেগ তো সংরক্ষিত থাকবে বাট হচ্ছে আপনার ইয়েটা সংরক্ষিত হবে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না। মূলত এটাই হচ্ছে আপনার কনসেপ্ট। তারপরে এখান থেকে যদি সামনে আগাই, তাহলে দেখা যায় যে আরো কিছু ইয়ে আসে আর কি। আম, তারপর আসে হচ্ছে আপনার ঘর্ষণ আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মোটামুটি মনে হয় লাস্ট টপিক, যে ঘর্ষণটা কিভাবে কাজ করে। দেখেন যে যে কোনো একটা বস্তু যে সময় হচ্ছে সামনের দিকে আগাইতে চায়, একটা ঘর্ষণযুক্ত একটা তলে, মানে অটোমেটিক্যালি তার এই ইয়েটার বৈশিষ্ট্যের কারণে, তলের বৈশিষ্ট্যের কারণে সে পিছন দিকে একটা বল হচ্ছে সে অনুভব করে, একটা বাধা দানকারী বল। অর্থাৎ প্রযুক্ত বল যদি এফ হয়, এফ পরিমাণে স্মল এফ পরিমাণে বল সে হচ্ছে আপনার প্রয়োগ করে আর কি। তো নরমালি হচ্ছে আপনার সিজি ঘর্ষণ গুণাঙ্কের যে ইয়েটা, এটা হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার মানে আপনি এই এফটা পরিমাপ করেন কিভাবে, এফটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে বস্তুর ভরের উপরে, আর একটা হচ্ছে গিয়ে তলের বৈশিষ্ট্যের উপরে। এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার আসে এরকম মিউ ইন্টু আর। এখানে মিউটা হচ্ছে মূলত হচ্ছে আপনার এই তলের বৈশিষ্ট্য, অর্থাৎ যেটাকে আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি।
আর এই আর সমান সমান হচ্ছে আপনার, এই আরটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। এখন আপনার তলটা যেরকম হবে, তার মানে তলটা হচ্ছে কতটুকু ইনক্লাইন্ড, অথবা মানে তলের লম্ব বরাবর যেই পরিমাণে হচ্ছে আপনার মানে বল এখানে এই প্রতিক্রিয়া বল হচ্ছে এখানে অ্যাপ্লাইড হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আর। যেমন বস্তুটা যদি এরকম সোজা থাকে, দেখেন একটা বস্তু এখানে দেওয়া আছে, তাহলে এই আর সমান সমান হচ্ছে আপনার হবে এমজি। আবার বস্তু যদি এরকম না হয়ে যদি ইনক্লাইন্ড হতো বা বাঁকা হতো, তখন আমাদের আরটা আসলে ভিন্ন রকম হতো আর কি। আর সমান সমান তখন হচ্ছে আমার এমজি কস থিটা অর সামথিং হইতো আর কি। তো এই এই সূত্র দিয়ে হচ্ছে আপনার এখানে ই করেন আর কি। আর ঘর্ষণের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে যে নর্মালি সিম্পলি হচ্ছে আপনার যে কোনো একটা বলের ক্ষেত্রে এই ঘর্ষণ হচ্ছে মোটামুটি ধরেন যে শূন্য থাকে, যে ধরেন যে একটা বস্তু এখন স্থির আছে, এটার মধ্যে কোনো ঘর্ষণ আছে কিনা, সিম্পলি হচ্ছে নাই। আপনি তাকে একটা বল প্রয়োগ করছেন, সে উল্টা দিকে বল প্রয়োগ করা শুরু করছে, তখন এখানে আসলে ঘর্ষণ বলটা মানে অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে আর কি। এবং যদি আপনি এক মানে ধরেন যে আপনি আপনি বল প্রয়োগ করতেছেন, এটা হচ্ছে আপনার প্রযুক্ত বল, এটা হচ্ছে আপনার ঘর্ষণ বল। দেখা যাবে যে প্রথমে জিরো থেকে বাড়তেছে বাড়তেছে, একটা পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম পরিমাণ পর্যন্ত সে ঘর্ষণ দিতে পারবে, তারপরে বস্তু চলা শুরু করে, তখন হচ্ছে আপনার কাইনেটিক মানে কাইনেটিক ফ্রিকশন বা এই গতি ঘর্ষণ শুরু হয়। তো এই যে যেটা এটা হচ্ছে আপনার সর্বোচ্চ ঘর্ষণ বল আর কি, এটা আমরা এফ এস দিয়ে আমরা প্রকাশ করি। আর এরপর থেকে হচ্ছে আপনার কি হয়, এরপর থেকে আপনার কাইনেটিক ফ্রিকশন বা এফ কে শুরু হয়। অর্থাৎ চলমান বস্তুর ক্ষেত্রে যে ঘর্ষণটা আমরা পিছন দিকে আর কি, ওই পিছন দিকে সে মানে ফিল করে। সো দ্যাটস ইট আর কি, মোটামুটি এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকগুলোই আছে। আমরা তো মোটামুটি আপনার বললাম যে কোন জিনিসগুলা মানে এইচএসসির জন্য ইম্পর্টেন্ট বা এই মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি বলা হয়েছে। মানে মেডিকেলের জন্য যদি আপনি বলেন, তাহলে চ্যাপ্টারের শুরুর দিকে যেই টপিকগুলো আছে, অর্থাৎ থিওরি রিলেটেড বা এই টাইপের, এগুলো হচ্ছে আপনার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আর যদি আপনি বলেন যে এইচএসসির জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে তো আসলে মানে মোটামুটি পুরো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট বলা যায়। আর আর আসলে গাণিতিক সমাধানগুলো আসলে তারা অনুশীলনীর গুলোতে বেশি ফোকাস দিলে আই থিঙ্ক বেটার, কজ দেখা যায় যে কোনো একটা ম্যাথ আসলে দেখা যায় সেটা আসলে অনুশীলনী থেকে দিয়ে দেয়। এক্স্যাক্টলি, আমাদের সময় যেটা হয়েছিল, আমাদের সময় দেখা গেছে যে একটা প্রশ্ন আসছিল, ওইটার আমির হোসেনের বই থেকে প্রশ্ন আসছিল, ওই যে কার্বনের ব্যাগ কত, আম, যে আরএমএস ব্যাগ কত আর কি, কোনো কিছুই দেওয়া নাই, কোনো তথ্য তথ্য কিছু দেওয়া নাই, এরকম প্রশ্ন চলে আসছে একটা। এখন আমি আমি হয়তো জানি কিভাবে বের করতে হয়, কিন্তু আমার তো আসলে অনেক সময় দেখা যাবে যে আসলে বের করার জন্য জিনিসপাতি দেওয়া নাই। তো এগুলা আসে হচ্ছে মূলত এই মানে এই বইগুলোর অনুশীলনী থেকে আর কি। তো অনুশীলনীটা যদি আমরা ভালোভাবে মানে কয়েকবার করে পড়ে ফেলি, তাহলে প্রশ্ন দেখলে বোঝা যায় যে মানে উত্তরটা কোনটা হইতে পারে। আবার এরকম আসছিল একবার যে উদ্দীপক না দিয়েই প্রশ্ন দিয়ে দিছে, উদ্দীপক ছাড়াই প্রশ্ন একটা চলে আসছে। এটা আমি নিজে ফেস করছিলাম, এটা ডেন্টালের পরীক্ষায় ছিল। তো আসছে এন্ড দেন মানে ওই প্রশ্নটা আমি সলভ করছিলাম। তো এটা দেখে আমার মনে হয়েছে আমি হচ্ছে গিয়ে টিক চিহ্ন মেরে চলে আসছি। এটা 21 সালের প্রশ্নে আসছিল এরকম একটা তা প্রশ্ন। তা আসলে মূলত এই দাগানো লাইনগুলো পড়লে এবং বিভিন্ন ধরনের উদাহরণ একক, হ্যাঁ, তারপর বইয়ের ভিতরে যে ছোট ছোট ইজি একদম ম্যাথ যেগুলো অনুশীলনীতে আছে এবং খুবই হ্যাঁ, ইজি ফর্মুলা, এফ ইজ ইকুয়ালস টু এম এ, মোমেন্টামের ফর্মুলা পি ইজ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ, মানে এইগুলো জিনিসে যখন তারা আসতেছে তখন আই থিঙ্ক এগুলো বেসিক জিনিসগুলো তারা পারলে আই থিঙ্ক মোর দিন ইনাফ। হ্যাঁ, এটাই। আচ্ছা, তো যাই হোক, সামনে আমাদের আবার দেখা হবে। তো আজকের এই ক্লাসের উপরে হচ্ছে 50 নম্বর একটা পরীক্ষা হবে, ডেইলি এক্সাম যেটা হচ্ছে বলা হচ্ছে। তো সামনে আশা করি আবার দেখা হবে। হ্যাঁ, ওকে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।